আবার যদি হাই ক্লোরাইড থাকে তাহলে সেই ক্ষেত্রে মেটাল করোসিভ হয়ে যায়। হ্যাঁ, মেটালে কোরোশন হয়। সোর্সেস গুলা কি? ক্লোরাইড মানে আসলে বেসিক্যালি লবণ। তো লবণ কোথায় থাকে? সি ওয়াটারে থাকে। এই জন্য সি স্প্রে বা সল্ট ওয়াটার ইনট্রুশন যদি হয় গ্রাউন্ড ওয়াটার বা সারফেস ওয়াটারে, সেক্ষেত্রে তোমার পানিতে ক্লোরাইড চলে আসতে পারবে। এটা ছিল ক্লোরাইডের। সিমিলারলি যদি আমরা ফ্লোরাইড দেখি, ফ্লোরাইডেরও কোনো হেলথ রিস্ক নাই, বাট অপটিমাম লেভেল বলতে এখানে বোঝানো হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। দেখো এতটুকু আসলে রাখা উচিত। এর বেশি গেলে যেটা হয় যে ফ্লোরোসিস হইতে পারে। ফ্লোরোসিস বলতে বোঝানো যায় হলো যে ডিসকালারেশন অফ টিথ। হ্যাঁ, মানে তোমার যদি পানিতে অনেক বেশি ফ্লোরাইড থাকে সেই ক্ষেত্রে তোমার টিথের কালার ডিসকালার হয়ে যায়। মানে যে ন্যাচারাল যে হোয়াইটটা থাকে সে হোয়াইটটা থাকে না। আবার তাহলে দেখো অপটিমাম লেভেল সেটা দাঁতের জন্য ভালো, আবার বেশি হইলে দাঁতের জন্য খারাপ। এর থেকেও বেশি ডোজ যদি পানিতে থাকে, যদি 3 থেকে 6 মিলিগ্রাম পার লিটার এমন রেঞ্জে যদি থাকে, তাহলে বোনে ফ্লোরোসিস হয়, মানে বোনে ফ্লোরাইড জমে যায় এবং কিছু স্কেলেটাল অ্যাবনর্মালিটিস তৈরি হয়, অনেক সময় হাড় বেঁকে যেতে পারে। হ্যাঁ, তো দেখো ফ্লোরাইড ন্যাচারালি খুব একটা পাওয়া যায় না, বাট গ্রাউন্ড ওয়াটারের জিওগ্রাফিক্যাল স্ট্যাটা যদি এমন হয় ওখানে কিছু সেডিমেন্টারি বা ইগনিয়াস রক ছিল, হ্যাঁ, তাহলে ওইসব ক্ষেত্রে ফ্লোরাইড থাকতে পারে। আচ্ছা, সালফেটকে আমরা আনডিজায়ারেবল বলতেছি তাদের লেক্সাটিভ ইফেক্টস কি সেটা বলছিলাম, যে ঝাঁঝালো একটা যে ইফেক্ট সেটাকে লেক্সাটিভ ইফেক্ট বলতেছি। এটাও কিভাবে আসতেছে? তোমার যদি ডিপোজিট মানে সেডিমেন্টারি ডিপোজিটটা যদি ম্যাগনেসিয়াম সালফেট কন্টেইন করে বা সোডিয়াম সালফেট থাকে, সেই ক্ষেত্রে ওটা লিচ হয়ে বা গ্রাউন্ড ওয়াটারে যদি চলে আসে বা সারফেস ওয়াটারেই বলো, যদি আসে কোনোভাবে, সেখানে সালফেট থাকতে পারে। আচ্ছা, অ্যালার্মিং যে বিষয়টা সেটা হলো যে আমাদের পানিতে মেটাল পাওয়া যায়। মেটালকে আমরা প্রথমত দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা নন টক্সিক, আবার টক্সিক মেটাল। নন টক্সিকের মধ্যে আছে দেখো যেগুলো হার্ডনেস কন্ট্রিবিউট করতেছিল, যেমন ক্যালসিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, এছাড়া আছে সোডিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক। এগুলো আসলে নন টক্সিক, বাট এক্সেসিভ ডোজ হইলে সেটা আবার খারাপ করে। যেমন দেখো সোডিয়াম নন টক্সিক, বা সেটা হাইলি রিঅ্যাক্টিভ উইথ আদার এলিমেন্টস। তো বেশি কনসেন্ট্রেশনে থাকলে তিতা হয়ে যায় এবং কিডনি পেশেন্ট বা হার্টের পেশেন্টের জন্য একটা হেলথ হ্যাজার্ড ক্রিয়েট করে। মেটাল সারফেসকে সেটা করোশন করে স্বাভাবিকভাবে, যেহেতু সোডিয়াম মেটাল। এবং যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ইরিগেশনাল পারপোজে তুমি এই পানিটাকে ইউজ করতে পারবে না, কারণ সেটা প্ল্যান্টের জন্য আবার টক্সিক। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম যে সোডিয়াম যেটা থাকে পানিতে, যদি সোডিয়াম থাকে তারা কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে সাবানের ফেনা তৈরি করে। হ্যাঁ, তো পানিতে হার্ডনেস থাকলে সেটা হয় না আর কি। সোডিয়াম সালফেট ফোমিং অফ বয়লার্স, মানে বয়লার ফিড ওয়াটারও কিন্তু তোমার ফোমিং ক্রিয়েট করতে পারে সোডিয়াম সালফেট। আচ্ছা, এছাড়াও দেখো আয়রন, ম্যাঙ্গানিজ এগুলো তোমাদের ল্যাবে আছে। তো এগুলো সিগনিফিকেন্স গুলো বলা আছে যে কোনো অ্যাডভার্স হেলথ ইফেক্ট নাই। অনেক সময় ফেরাস এবং ম্যাঙ্গানিজ কম্পাউন্ড যদি পানিতে থাকে সেক্ষেত্রে ব্যাকটেরিয়ারা সেটাকে খাবার হিসেবে গ্রহণ করে, যার কারণে এক্সেসিভ স্লাইম গ্রোথ হয়, যেটার কারণে তোমার অডর অথবা টেস্টের প্রবলেম হতে পারে। হ্যাঁ, এছাড়া দেখো জিঙ্কের কথা বলা আছে। জিঙ্কও হেলথের জন্য ডেট্রিমেন্টাল না, বাট আনডিজারেবল টেস্ট ইম্পার্ট করে। তো এই ধরনের জাস্ট এগুলো ইনফরমেশন, এগুলো গো থ্রু করবা, কোন কোন প্যারামিটার কতটুকু থাকা ভালো না ভালো, জাস্ট একটা ইনফরমেশনের জন্য। এখান থেকে যে খুব একটা কোয়েশ্চেন আসবে এমন না, জাস্ট তোমাদের ইনফরমেশনটা জানা, বা এই ধরনের মেটাল পানিতে থাকলে কি হয় বা কেন দরকার, বা এটা রিসার্চের জায়গা আসলে। হ্যাঁ, যেমন টক্সিক মেটাল নিয়ে কিন্তু দেখবা যে অনেক রিসার্চ হয়েছে পানিতে। তো টক্সিক মেটাল গুলো আসলে কি, যেগুলো একটু ভারী টাইপের, হ্যাঁ, যদি জাস্ট স্পেসিফিক গ্র্যাভিটি যদি 3 থেকে 5 হয়, এটা মনে রাখবা, সেক্ষেত্রে সেগুলোকে আমরা টক্সিক মেটাল বলি, মানে একটু উপরের দিকের ধাতুগুলো আর কি। যেমন দেখো আর্সেনিক আছে, বেরিয়াম আছে, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড, মার্কারি, সিলভার। এগুলো যদি স্মল কোয়ান্টিটিজও থাকে সেগুলো হার্মফুল। দেখো এখানে একটা টার্ম কথা বলা আছে যে বায়ো কনসেন্ট্রেশন। হ্যাঁ, বায়ো কনসেন্ট্রেশন কথাটা হলো যত হায়ার ফুড চেইনে যাবে,
যত হায়ার ফুড চেইনে যাবে কনসেন্ট্রেশন বেড়ে যাবে। যেমন ধরো তোমার পানিতে কি আছে, ধরো একটা হেভি মেটাল আছে, ধরো ক্যাডমিয়াম। সেই পানিটা ধরো তুমি একটা প্ল্যান্টে দিলা, তাহলে প্ল্যান্টের পাতায় যখন এই ক্যাডমিয়ামটা চলে যাবে, তখন এই ক্যাডমিয়ামটার কনসেন্ট্রেশন ধরো 10 গুণ বেড়ে গেছে, 10 টাইমস পাতায়। হ্যাঁ, ধরো এই পাতাটা এক ধরনের শাক, সেই শাকটাকে তুমি খাবার হিসেবে খাইলা। হ্যাঁ, তাহলে যখন সেটা তোমার বডিতে চলে গেল, সেখান থেকে আরো 10 টাইমস বেড়ে গেল। হ্যাঁ, তাহলে এভাবে দেখো, পানিতে যে পরিমাণ, ধরো পানিতে ছিল 1 মিলিগ্রাম/লিটার, সেটা যখন পাতায় বা শাকে আসলো হয়ে গেল 10 মিলিগ্রাম/লিটার। সেটা যখন তোমার বডিতে আসলো আরো 10 গুণ বেড়ে সেটা হলো 100 মিলিগ্রাম/লিটার। বুঝতে পারছো ঘটনাটা? এটাকে বলতেছি বায়ো কনসেন্ট্রেশন। মানে যত হায়ার ফুড চেনে যাচ্ছে তত সেটার কনসেন্ট্রেশন 10 টাইমস 5 টাইমস, এটা ডিপেন্ড করে আর কি, এক একটার এক এক রকম এভাবে বাড়ে। তো এই কারণে দেখো, এটা আমরা আসলে কি, আমরা ফুড চেইনের লাস্ট ফুড চেইনে কিন্তু আমরাই আছি, ঠিক না? মানে সবার পরে কি আসলে মানুষই খায় যে কোনো ধরনের খাবারই। তো দেখো, মানুষের হেলথ রিস্ক আসলে বেশি এই ধরনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই জন্য তুমি যদি ইরিগেশন পারপোজে টক্সিক মেটাল ইনভলভ যদি কোনো পানি দাও, বা পানিতে যদি হেভি টক্সিক মেটাল থাকে, ওই ধরনের পানি তুমি ইরিগেশনাল পারপোজ ইউজ করো, সেই ক্ষেত্রে সেটা কিন্তু ফুড চেইনে চলে আসতে পারে এবং আলটিমেটলি মানুষের হেলথে ডেট্রিমেন্টাল ইফেক্ট আসলে একটা ইম্পার্ট করতে পারে। হ্যাঁ, আচ্ছা। এছাড়াও দেখো, পানিতে যদি লেড থাকে, এই ধরনের প্রলং এক্সপোজারের ক্ষেত্রে লেড মানুষের শরীরে আসলে কি করে, কিউমুলেটিভ পয়জন হিসেবে কাজ করে। তো এই সব কিছু আসলে টক্সিক মেটাল মোস্টলি আসলে কি তোমার কার্সিনোজেনিক, মানে এদের আলটিমেট ইয়ে হলো কি তোমার শরীরে ক্যান্সার ডেভেলপ করা। হ্যাঁ, তো এই কারণে এটার উপরে রিসার্চ অনেক বেশি হয়েছে। এগুলো সোর্স ডিটেকশন, কিভাবে সোর্স থেকে ইন্টারভেন করা যায়, কতটুকু পরিমাণ আছে, কোন কোন সোর্সে আছে, কোন কোন রিভারের পানিতে আছে, এগুলোকে কিভাবে রিমুভ করা যায়, এই ধরনের স্টাডি অনেক বেশি। আচ্ছা, এবার দেখি আমরা অর্গানিক্স কি, যে কোনো আসলে যে কোনো পদার্থ আসলে কি কার্বোহাইড্রেট, বা যে কোনো কলার ছোলা থেকে শুরু করে ন্যাচারাল যেসব জিনিস অ্যাভেলেবল সবই আসলে কি অর্গানিক্স। তো এগুলো আসলে পচে গেলে দুই ভাবে পচতে পারে, একটা হলো তোমার বায়োডিগ্রেডেবল, একটা নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে হলো যেটা ন্যাচারালি তোমার কি হয়, ডিগ্রেড করতে পারে। সেটা হলো কি তোমার ন্যাচারাল যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া বায়োডিগ্রেডেবল ওয়েস্ট গুলাকে খাবার হিসেবে গ্রহণ করে এই বায়োডিগ্রেডেবল ওয়েস্ট গুলাকে কি করে রিমুভ করে পানি থেকে। এটা তুমি কিভাবে বের করো? যে বিওডি টেস্টের মাধ্যমে। আচ্ছা, আর নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স হলো যেগুলো বায়োডিগ্রেডেশন হয় না, যেগুলো তোমার ব্যাকটেরিয়ার মাধ্যমে পচে না, সেগুলো আসলে কি, যেমন অর্গানিক পেস্টিসাইডস আছে, বিভিন্ন ট্যানিক বা লিগনিক অ্যাসিডস আছে, এগুলো কিন্তু আর বিওডি টেস্টের মাধ্যমে বের করতে পারবো না। এটার জন্য আমাদের লাগবে সিওডি অথবা টিওসি অ্যানালাইসিস। টিওসিটা কি, টোটাল অর্গানিক কার্বন অ্যানালাইসিস, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও দেখো বিভিন্ন নিউট্রিয়েন্টস এর কথা বলা আছে, যে সিগনিফিকেন্স কি, যেমন অ্যামোনিয়া, নাইট্রেট। হ্যাঁ, এই যে সিগনিফিকেন্স যদি দেখো, নাইট্রেট কিন্তু বাচ্চার শরীরে একটা ব্লু বেবি সিনড্রোম তৈরি করে, যেটা আসলে কি রক্ত সরবরাহ করতে বাধা দেয়। হ্যাঁ, হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিনের অক্সিজেন যে রিসেপ্টর গুলো আছে সেগুলোকে সরাই ফেলে এই নাইট্রেট। তো যার কারণে আর কি তোমার ব্লাড ফ্লো করতে পারে না এবং অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়। এই কারণে দেখবা যে বাচ্চার শরীরে অনেকটা দেখবা যে মানে তার স্কিন নীল নীল হয়ে গেছে, এই জন্য বলা হয় ব্লু বেবি সিনড্রোম। হ্যাঁ, আচ্ছা। তো এটা ছিল তোমার নাইট্রেট পয়জনিং এর যে অসুবিধাটা। এছাড়াও দেখবা যে অ্যামোনিয়া যখন অক্সিডেশন হয়, অক্সিডাইজড হয়ে নাইট্রাইট হয়, এবং সেটা অ্যাডিশনাল বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইম্পার্ট করে। তার মানে কি অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে, তাহলে অক্সিজেন বেশি ইউজ হবে। হ্যাঁ, আচ্ছা। এছাড়াও দেখবা ফসফেট, এগুলো ল্যাবও আমরা অনেক পড়বো। দেখো, এটারও কোনো নন টক্সিক, এটা ডিরেক্ট থ্রেট কিন্তু আসলে দেয় না, বাট সারফেস ওয়াটারে অনেক সময় ফসফেট যদি কন্ট্রোল করতে পারি তাহলে ইউট্রিফিকেশন হবে না। ইউট্রিফিকেশন বলতে বোঝানো হচ্ছে যে অ্যালগাল ব্লুম। হ্যাঁ, ইউট্রিফিকেশনটা কি, যে অ্যালগাল ব্লুম, শৈবাল। তো
তো এটা কন্ট্রোল করার জন্য আমাদের আসলে কি, যদি আমরা ফসফরাসটাকে কন্ট্রোল করতে পারি তাহলে অ্যালগাল ব্লুমটাকে কন্ট্রোল করতে পারবো। এই কারণে এটাকে বলা হয় লিমিটিং নিউট্রিয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, এছাড়া প্যাথোজেনের টেস্টও তোমরা করবা, যে আসলে কি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া বা হেলমিনথস এই ধরনের অর্গানিজম থাকলে আমরা সেটাকে বলতেছি পানিতে প্যাথোজেন আছে। তো প্যাথোজেন ডিটেক্ট করার জন্য আমরা ইন্ডিকেটর অর্গানিজম ব্যবহার করে থাকি। ইন্ডিকেটর অর্গানিজম হলো এক ধরনের ইকোলাই ব্যাকটেরিয়া। এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্সটা কি, সেটা যে কোনো পানিতে আসলে অ্যাপ্লিকেবল। মানে তুমি যদি পানিতে ইন্ডিকেটর অর্গানিজম পাও, ইট ইন্ডিকেটস দ্যাট ওখানে আসলে আদার ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া এগুলো থাকার পসিবিলিটিস আছে। হ্যাঁ, এটাই বলতেছে যে এখান থেকে যে জিনিসটা পড়বা, যে ইন্ডিকেটর অর্গানিজমের যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, এগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা। এখান থেকে হয়তো তোমাদের 3 থেকে 5 নাম্বারের কোয়েশ্চেন চলে আসে যে একটা আইডিয়াল ইন্ডিকেটর অর্গানিজমের কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে। দেখো যে অ্যাপ্লিকেবল টু অল টাইপস অফ ওয়াটার, it always be present when pathogens are present or absent, lend itself to routine quantitative testing without interference from or confusion of result because of extraneous organism। এটার মানে হলো তোমার যদি পানিতে এক্সট্রানিয়াস অর্গানিজম মানে যদি অন্য কোনো ডিজিজ কজিং অর্গানিজমও থাকে তাহলে সেটা টেস্টে বাধা প্রদান করে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা কি বলতেছি, যে ফেকাল কলিফর্ম গ্রুপ, যেটা ইকোলাই ব্যাকটেরিয়া বলতেছি, সেটাই এই রিকোয়ারমেন্ট গুলোকে মিট করে। এই কারণে এই ইকোলাই ব্যাকটেরিয়াকে আমরা কি ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে ইউজ করে থাকি। আচ্ছা, এখানে দেখবা এগুলো তোমরা ল্যাবে পড়বা, ফেকাল কলিফর্ম, নন ফেকাল কলিফর্ম। তাহলে এই যে কলিফর্ম গ্রুপের মধ্যে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফেকাল আর একটা হলো নন ফেকাল। আচ্ছা, ফেকাল কলিফর্ম হলো এটা প্যাথোজেনিক না, এটা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস এর ইন্টেস্টাইনাল ট্র্যাক্টসে পাওয়া যায়। এটা হলো যে কোনো অর্গানিক ওয়েস্ট এর সাথে বা লার্জ নাম্বার ফিসিসের সাথে এটা এক্সক্রিটেড হয়ে থাকে। এদের লঙ্গার সার্ভাইভাল টাইম, মানে এটা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস এর ইন্টেস্টাইন ছাড়াও বাইরেও অনেক দীর্ঘ সময় ধরে আসলে বেঁচে থাকতে পারে। অন দ্য আদার হ্যান্ড যেগুলো নন ফেকাল সেগুলো তুমি যে কোনো জায়গায় পাবা, সয়েল, যেখানে অর্গানিক্স পাবা সেখানে নন ফেকাল ব্যাকটেরিয়া গুলা পেয়ে যাবা। এটাই হলো বেসিক ডিফারেন্স। বেসিক ডিফারেন্সটা হলো একটা হলো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টসে থাকে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস এর, হ্যাঁ, আরেকটা হলো যে কোনো জায়গায় সয়েল ডিকেইং ভেজিটেশন সব জায়গায় তুমি এটা আসলে পাবা। এটাই হলো ফেকাল আর নন ফেকাল কলিফর্মের মধ্যে বেসিক ডিফারেন্সটা। আচ্ছা, এটাও একটু দেখবা। এখানে কিছু ওয়াটারবর্ন প্যাথোজেন্স এবং তার কি কি ডিজিজ ক্রিয়েট করে সেটার একটা লিস্ট দেওয়া আছে। আচ্ছা, এরপরের টপিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে ওয়াটার কোয়ালিটি গাইডলাইন্স এবং স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, তো এখান থেকে যে জিনিসটা বোঝার বিষয় সেটা হলো যে একটা হলো গাইডলাইন এবং আরেকটা হলো কি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কি, তোমাকে ধরো কিছু রেগুলেটরি বডি থাকে, যেমন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, হ্যাঁ, তো তারা কিছু ডকুমেন্ট পাবলিশ করে। ফর এক্সাম্পল ডকুমেন্ট হলো কি ইসিআর, তাহলে কি এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল। তাহলে ধরো তোমার পানিতে কোন কম্পোনেন্ট কতটুকু থাকবে বা তার পিএইচ কিরকম হবে, টার্বিডিটি কতটুকু হবে, কোন ইউজের জন্য কতটুকু নাইট্রেট থাকবে বা বলো ধরো ক্লোরাইড থাকবে, সবকিছু যে তারা একটা কি করে দিচ্ছে, তোমাকে একটা অ্যাকসেপ্টেবল ভ্যালু ডিটারমাইন করে দিচ্ছে। তাহলে এই যে অ্যাকসেপ্টেবল ভ্যালু তোমাকে দিয়ে দিচ্ছে, এটা তোমাকে মানতেই হবে। তোমার যদি ওয়াসাতে যে যারা কাজ করবে বা যারা ওয়াটার ট্রিট করবে তারা ওই অ্যাকসেপ্টেবল ভ্যালুর রেঞ্জে না আসা পর্যন্ত ওই পানিটা কনজিউমারকে সাপ্লাই দিতে পারবে না। এটাকে বলতেছি আমরা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে লিগ্যাল বাইন্ডিং আছে, লিগ্যাল বাইন্ডিং আছে, তোমাকে এটা মানতেই হবে। না মানলে জেল জরিমানা হইতে পারে, তুমি এক ধরনের অপরাধ করছো, ক্রাইম। আর গাইডলাইন ভ্যালু হলো হেলথ ইম্প্যাক্ট যাতে না হয় এই জন্য হু কি করে কিছু রেকমেন্ডেশন দেয় গাইডেন্সের জন্য। এটা নট ম্যান্ডেটরি ফর অ্যাডপশন, বাট তোমার স্ট্যান্ডার্ডটা ম্যান্ডেটরি ফর অ্যাডপশন। তাহলে এই জায়গা থেকে এই গাইডলাইন এবং স্ট্যান্ডার্ডের মধ্যে যে বেসিক ডিফারেন্স, এই কোয়েশ্চেনটা আসবে। হ্যাঁ, সবাই বুঝছো?
জি স্যার। স্যার কত মার্কসের জন্য আসতে পারে? ছোট কোয়েশ্চেন তো, 3, জি 4, স্যার। 5 এরকম। তো দেখো তোমার ইসিআর 1997 এর একটা ইয়ে দেওয়া আছে এখানে, যেটা এখন আপডেটেড হয়ে ইসিআর 23 হয়েছে। তো এটাও দেখো যে যদি আমাদের সোর্সটা দেখো, সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার ফর সাপ্লাই অনলি আফটার ডিসইনফেক্টিং, তাহলে এটার জন্য দেখো পিএইচ কত হবে, বিওডি কত হবে, ডিসলভড অক্সিজেন কত হবে, টোটাল কলিফর্ম কত থাকবে, এই যে রেঞ্জগুলো দেওয়া আছে, চার্টগুলা দেওয়া আছে। তো এইভাবে বিভিন্ন কাজের জন্য, ভ্যারিয়াস ইউজের জন্য তোমাদেরকে এরকম যে চার্টগুলো আছে, এই চার্টে তোমার কোন প্যারামিটার কতটুকু থাকবে এটা সুন্দর মতো তোমার ইসিআর এ দেওয়া আছে। তোমাদেরও যখন এই যে 332 তে প্রজেক্ট দেওয়া হবে, তখন কিন্তু তোমরা এই চার্টটাকে ইউজ করতে হবে। তোমরা এরকম করে একটা হলো তোমাদের স্ট্যান্ডার্ডে কত বলা আছে এবং তোমরা কতটুকু পাইছো, এভাবে একটা রিপোর্ট তৈরি করতে হবে আসলে, ঠিক আছে। তো এখানে দেখো একটু কিছু উদাহরণ দেওয়া আছে। ফর এক্সাম্পল আমরা যদি বিওডি দেখি 20°C, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে বলা আছে আমাদের বিওডি কত থাকবে, 0.2 মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, বাট হু থেকে এটার কোনো আসলে দেখো কোনো গাইডলাইন নাই। ধরো ক্যাডমিয়ামের কথা যদি বলা আছে, আমাদের স্ট্যান্ডার্ডে মিনিমাম থাকতে পারে কতটুকু, 0.005 মিলিগ্রাম পার লিটার, বাট হু দেখো আরেকটু করা, হু বলছে যে আরো কমায় আনতে হবে 0.003, যেহেতু এটা একটা কি টক্সিক মেটাল। হ্যাঁ, তো এইভাবে আর কি হু কিছু গাইডলাইন দেয়, ওই গাইডলাইন থেকে আমরা আমাদের স্ট্যান্ডার্ডটাকে ডেভেলপ করি। তা আমাদের আসলে এই স্ট্যান্ডার্ডটাকে মেনে চলতেই হবে যদি আমরা ধরো ওয়াটার সাপ্লাই দিতে চাই কোনো কমিউনিটিতে, বা তুমি একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের ইঞ্জিনিয়ার, তোমাকে এই স্ট্যান্ডার্ডটা যাতে কমপ্লাই করে সেভাবেই ইউনিটগুলো ডিজাইন করতে হবে। আচ্ছা, এটা তোমরা অলরেডি পড়ে ফেলছি আমরা, যে সারফেস ওয়াটার সোর্স এবং তার ক্যারেক্টারিস্টিক্স গুলো। সারফেস ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স কি, গ্রাউন্ড ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স কি, রেইন ওয়াটারের কি, কোনটাতে পলিউশন বেশি, কন্টামিনেশন বেশি, কোনটাতে কম, এগুলো জাস্ট একটু বলা আছে, এটা একটু দেখবা, জাস্ট ইনফরমেশন। আর এখানে হলো বিভিন্ন প্যারামিটারস এর সারফেস এবং গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটি কিরকম হয়। ফর এক্সাম্পল সারফেস ওয়াটারে যদি আমরা টেম্পারেচারটা খেয়াল করি, সেটা সিজনের সাথে ভ্যারি করে। গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে সেটা রিলেটিভলি কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, যদি আমরা ধরো মিনারেল কন্টেন্টের কথা বলি, সারফেস ওয়াটারে ভ্যারি করে বাট গ্রাউন্ড ওয়াটারে কনস্ট্যান্ট থাকে। সারফেস ওয়াটারে যেমন ফেরাস ম্যাঙ্গানিজ পাওয়াই যায় না, বাট গ্রাউন্ড ওয়াটারে অলওয়েজ হাই থাকে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সারফেস ওয়াটারে নাই, গ্রাউন্ড ওয়াটারে কিছু থাকে। তো এই জিনিসগুলো তোমরা ল্যাবেও কিন্তু আসলে দেখতেছো, তোমরা যখন সারফেস ওয়াটার নিয়ে কার্বন ডাইঅক্সাইড টেস্ট করতেছো বা টিএসএস চেক করতেছো, তখন দেখতেছো যে টিএসএস সারফেস ওয়াটারে বেশি থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর কি এখানে জাস্ট এটা কম্পেয়ার করা, যে কিরকম কতটুকু মাত্রায় আছে বা নাই, ঠিক আছে। আচ্ছা, এটাও একটু দেখবা, ইনফরমেশন গুলো কাজে লাগবে ইন ফিউচারে। আচ্ছা, এতটুকু ছিল আমাদের লেকচার 5। এখন আমরা আসলে পরের লেকচারে যাই। পরের লেকচারটা সবাই একটু মনোযোগ দাও। পরের লেকচারটা হলো আসলে সেডিমেন্টেশন। সেখান থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে এবং কোশ্চেনটা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, ডিজাইন প্রবলেম এক ধরনের। তোমরা যেরকম আরসিসি ডিজাইন করতেছো সেরকমই একটা ডিজাইন। সো অনেকে দেখতেছি যে ক্লাসে আসলে প্রেজেন্ট নাই। তো যারা প্রেজেন্ট নাই তারা আসলে, কারণ এখানে আমাদের ম্যাথটা আসলে সলভ করবো, তো আজকে তোমাদের সলভটা আবার এখানে স্লাইডে দেওয়া নাই। হ্যাঁ, তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এবং যখন ম্যাথটা করতেছি কেউ একজন সুন্দর করে নোট করে তুলো, কারণ জিনিসটা পরে পাবা না। সবাই কি বুঝছো কি বলতেছি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা
No. আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এটা হলো আসলে আমরা যে বলতেছিলাম যে আহ, এখন আমরা ওয়াটার ট্রিটমেন্টের একটা কম্পোনেন্ট নিয়ে আসলে পড়বো, সেটা হচ্ছে কি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন ট্যাঙ্কের কাজটা কি? সেডিমেন্টেশন ট্যাঙ্কের কাজটা হলো তোমার পানি থেকে সাসপেন্ডেড সলিডটাকে কি করা, রিমুভ করা। ঠিক আছে? আচ্ছা, তো সেডিমেন্টেশন ট্যাঙ্ক আসলে অন্যান্য বাকি সব ট্যাঙ্কের মতোই দেখতে আসলে। এরকম একটা ট্যাঙ্ক চিন্তা করো। এটা ধরো তার লেন্থ, এই বরাবর তার হলো উইথ, আর এই বরাবর ডিমেনশনটা হলো তার ডেপথ। তাহলে এই ট্যাঙ্কে যখন তুমি ধরো এদিক থেকে একটা পাইপ আছে যেখান থেকে ধরো পানিটা আসে, বা যে কোনো একটা ধরো পাইপের মাধ্যমে তোমার প্রসেস ওয়াটারটা আসতেছে, তাহলে এটাকে বলতেছে আমরা ইনলেট পাইপ। হ্যাঁ, তাহলে এই পাইপে যখন তোমার ওয়েস্ট ওয়াটারটা আসতেছে বা আনট্রিটেড ওয়াটারটা আসতেছে, তুমি কি করলা, এই ট্যাঙ্কে রেখে দিলা। এই ট্যাঙ্কে রাখলে কি হবে, যখন তুমি দীর্ঘ সময় ধরে রাখবা, এই ট্যাঙ্কের নিচে তোমার সাসপেন্ডেড সলিডস গুলো কি হবে, সেটেল ডাউন করবে গ্র্যাভিটির মাধ্যমে। আর উপরে থাকবে হলো তোমার ক্লিয়ার ওয়াটারটা। এই ক্লিয়ার ওয়াটারটা তখন এখানে কিছু এরকম উইয়ার দেওয়া থাকে, মানে ওভারফ্লো হয়ে পরের পরে যে ট্রিটমেন্ট প্রসেস আছে সেটাতে চলে যায়। তো নর্মালি আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস, আমরা আসলে কি বলছিলাম ক্লাসে, হয়তো এর আগে বলছিলাম যে আমরা লার্জার সাইজ থেকে স্মলার সাইজ রিমুভ করতে করতে যাই, ঠিক না? তাহলে তুমি যদি ট্রিটমেন্ট প্ল্যান্টের ফ্লো চার্টটা দেখো, শুরুতে থাকবে কি তোমার স্ক্রিনিং। ঠিক আছে? আচ্ছা, তুমি যখন পানিটাকে স্ক্রিনিং করলা, স্ক্রিনিং এ মোস্ট অফ দা যে বড় বড় ম্যাক্রো পার্টিকেলস গুলা থাকে, ধরো কাঠের গুঁড়ি, ডাবের খোসা বা বড় প্লাস্টিক, হ্যাঁ, চিপসের প্যাকেট গুলা, এগুলা এই ইনিশিয়াল স্ক্রিনিং এ আসলে কি হয়, তোমার রিমুভ হয়ে যাবে। পরের স্ক্রিন করার পরে তুমি মোটামুটি যে ওয়াটারটা পাবা, সেটাই হলো অ্যাকচুয়ালি তোমাকে কোথায় নিতে হবে, সেডিমেন্টেশন ট্যাঙ্কে। এর আগেও দেখবা যে কিছু আরো কিছু ইনিশিয়াল চেম্বার থাকে, স্যান্ড চেম্বার থাকে, অনেক ক্ষেত্রে ভর্টেক্স চেম্বার থাকে, গ্রিড চেম্বার থাকে, যেগুলো হলো বড় বড় স্যান্ডের পার্টিকেলস বা ওগুলাকে রিমুভ করার জন্য এই চেম্বারগুলো রাখা হয়। এটা আসলে প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে, বাট একটা বেসিক যদি ডায়াগ্রাম আমরা চিন্তা করি, তাহলে প্রথমে স্ক্রিন করে আমরা আসলে কি করি, সেডিমেন্টেশন ট্যাঙ্কে পানিটাকে নিয়ে যায়। তাহলে এভাবে একটা ইনলেট পাইপের মাধ্যমে পানিটা আসে। এখানে যে কাজটা হচ্ছে সেটা এখন আমরা একটু ডিটেলসে দেখব। এতটুকু বুঝছো? জি স্যার। তাহলে সেডিমেন্টেশনে যেটা হচ্ছে, সাসপেন্ডেড সলিডস রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, ধরো তুমি একটা প্রোফাইল ভিউ দেখতেছো সেডিমেন্টেশন ট্যাঙ্কের, একটু ভালো করে মনোযোগ দাও। তাইলে এই বরাবর তোমার সেডিমেন্টেশনের যে ডিমেনশন সেটা হলো লেন্থ, এটা আসলে কি ডেপথ বা হাইট। ধরো তোমার পানিতে কি আছে, সাসপেন্ডেড সলিডস আছে। ধরো পানিটা এখান থেকে আসলো, তাহলে ধরো আমি যে কোনো একটা সাসপেন্ডেড সলিডস এর কথা চিন্তা করতেছি। এই সাসপেন্ডেড সলিডসটা যে কোনো একটা সাসপেন্ডেড সলিডস, এই সাসপেন্ডেড সলিডসটা আসলে কি হবে, যেহেতু পানি একটা ভেলোসিটিতে আসতেছে, এই সাসপেন্ডেড সলিডস এর উপরে দুইটা ভেলোসিটি কাজ করবে। একটা হলো কি হরাইজন্টাল ভেলোসিটি, যেটাকে আমরা বলতেছি ভিএইচ,
আরেকটা হলো গ্র্যাভিটেশনাল ভেলোসিটি, হ্যাঁ, বা সেটলিং ভেলোসিটি। তাহলে দেখো এখানে দুইটা ভেক্টর কাজ করতেছে, এই দুইটা ভেক্টরের যে রেজাল্টেন্ট এটা মাঝখান দিয়ে যাবে ধরো, তো এই মাঝখান দিয়ে যাওয়ার কারণে দেখবা যে এই পার্টিকেলটা কোনো একটা জায়গায় গিয়ে হয়তো এখানে সেটেল করে যেতে পারে, অথবা যদি এই ভিএইচ এর পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে পার্টিকেলটা এখানে সেটেল না করে এই পাশে চলে আসলো, ঠিক আছে। তাহলে এই পাশে চলে আসলে সেটা কি রিমুভ হয়েছে? হয় নাই। তাহলে এটা হলো কেস সিনারিও 1। 1-এ কি হয়েছে? সেটলিং ভেলোসিটি বেশি ছিল ভিএইচ এর থেকে, দ্যাটস ওয়াই এই পার্টিকেলটা বেসিনকে টাচ করছে, একদম ফ্লোরকে টাচ করছে, সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে রিমুভাল হয়েছে। যদি কোনো কারণে হরাইজন্টাল ভেলোসিটি বেশি থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেটলিং ভেলোসিটি, তাহলে তার লব্ধিটা কি এর কাছাকাছি হবে না, তখন দেখবা যে তার ফ্লোরের গায়ে লেগে থাকবে। তো এইটাই তো পানিটাকে আবার উপর দিয়ে এরকম উইয়ারের মাধ্যমে চলে যাবে ওভারফ্লো হয়ে, তাহলে এই সাসপেন্ডেড সলিডসটা তখন কিন্তু রয়ে যাবে, পরের চেম্বারে চলে যাবে। এই কারণে দেখবা যে একটা আইডিয়াল সেডিমেন্টেশন ট্যাঙ্কে দুইটা করে ইউনিট রাখা হয়, মানে এরকম প্লাস আরেকটা ইউনিট রাখে আর কি, এভাবে। তাহলে এখান থেকে একটা যায়, তাহলে এখানে গিয়ে আবার ওই সেম পার্টিকেলটা এভাবে করে হয়তো যদি এখানে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেটা রিমুভ হয়। এদিকে বুঝতে পারছো এই থিওরিটা, যে পার্টিকেলটা কিভাবে রিমুভ হচ্ছে? স্যার এটা কি ট্যাঙ্কের প্ল্যান ভিউ? এটা প্রোফাইল ভিউ, প্রোফাইল সাইড থেকে দেখতেছে। আমি তো দিয়ে দিছি এই যে লেন্থ, ডেপথ, বুঝতে পারছো? এটা হলো প্ল্যান। এই যে এই দিক থেকে দেখলে প্ল্যান, তুমি দেখতেছো এই দিক থেকে। এখন বুঝছো? হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। ওকে। তাহলে তোমার আসলে সেডিমেন্টেশন ট্যাঙ্কে কিভাবে সাসপেন্ডেড সলিডস রিমুভ হচ্ছে, যদি তুমি এরকম একটা সিঙ্গেল পার্টিকেলের কথা চিন্তা করো, যে পার্টিকেল সেটেলস ইন্ডিভিজুয়ালি উইদাউট চেঞ্জিং সাইজ অর শেপ, এটা কিসের মেকানিজম? জাস্ট একটা ফোর্সের মেকানিজম, যে একটা হরাইজন্টাল ভেলোসিটি থাকবে পানির ফোর্স, আর একটা হলো গ্র্যাভিটির অ্যাট্রাকশন থাকবে, গ্র্যাভিটি ফোর্স। গ্র্যাভিটি ফোর্সটা যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা সেটেল ডাউন করবে। এখন গ্র্যাভিটি ফোর্স বেশি কখন হবে? এটা ডিপেন্ড করে পার্টিকেল সাইজের উপরে। পার্টিকেল সাইজ যত বড় হবে এই ভিএস তত বেশি হবে, ঠিক না? কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সও তত বেশি হবে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স আসলে কি এম ইন্টু জি, ঠিক না? মাসের উপরে ডিপেন্ড করতেছে। তাহলে মাস যত বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স তত বেশি, সেটলিং ভেলোসিটিটাও তত বেশি হবে। আচ্ছা, তাহলে এভাবে যদি এক একটা পার্টিকেল, ধরো এটা আমরা একটা পার্টিকেল নিয়ে কথা বলছি, এর মধ্যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো একটা 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 করে এভাবে পড়ে, সেই ক্ষেত্রে আমরা বলতেছি ডিসক্রিট সেটলিং। আচ্ছা, ফ্লোকুলেন্ট সেটলিং এ যেটা হয়, পার্টিকেলস গুলো যখন সেটেল করে তখন একটা আরেকটার গায়ে লেগে যায়, ঠিক আছে, লেগে বড় হয়ে দেন সেটেল করে। এটা কখন হয়? যদি তোমার পার্টিকেল গুলো অনেক বেশি ছোট থাকে, এক ধরনের যদি এজেন্ডা কোয়াগুলেশনের মতোই, সেই ক্ষেত্রে পার্টিকেল গুলো একটা আরেকটার গায়ে লেগে অ্যাগ্রিগেটেড হয়ে এরকম একটা বলের মতো ক্রিয়েট করে শেপ, তখন আসলে কি তাদের সাইজ বা শেপ চেঞ্জ হয়। এই ক্ষেত্রে পার্টিকেলস গুলা অ্যাগ্রিগেটেড হয়ে সেটলিং হয়, যার কারণে সেটলিং ভেলোসিটি মানে কি, এই যে ভিএস, এই ভিএসটা বেড়ে যায়। তো এভাবে তখন সেটেল করে, এই ধরনের সেটলিংকে বলা হয় ফ্লোকুলেন্ট সেটলিং। বুঝা গেছে সবাই? এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার হলে এটাই ছিল আসলে তোমাদের যে থিওরিটা, যে বুঝার যে জিনিসটা, যে কিভাবে আসলে আমার একটা ট্যাঙ্কে সাসপেন্ডেড সলিডস সেটেল ডাউন করতেছে। হ্যাঁ, এটা আসলে কি গ্র্যাভিটির মাধ্যমে সেটেল ডাউন করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার যখন ডিজাইন করব, তখন ডিজাইনে তার আমাদের ম্যাক্রো লেভেলে কি কাজ হচ্ছে ওটা লাগে না, আমাদের লাগে কিছু প্যারামিটারস। তাহলে দেখো এখানে আমি কিছু প্যারামিটারস তোমাদেরকে দেখাচ্ছি, যে ডিটেনশন টাইম। তাহলে দেখো ডিটেনশন টাইমটা কি? ডিটেনশন টাইমটা হলো, এটা হলো অ্যাভারেজ টাইম ওয়াটার স্পেন্ডস ইন দ্য সেডিমেন্টেশন ট্যাঙ্ক। কথাটার অর্থ হলো
ধরো তোমার পানি আসলো, এটাও সাইড থেকে দেখতেছো, পানি এখান থেকে আসলো, পানি এসে তো কি সেডিমেন্টেশন ট্যাঙ্কে কিছুক্ষণ অবস্থান করবে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে। এটা এই যে এখানে এখানে উইয়ার থাকে এরকম, ভি 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 নচ উইয়ার গুলা থাকে, তারপর এখানে ওভারফ্লো হয়ে পরের ইয়েতে, ধরো এটা ফিল্ট্রেশন বা কোয়াগুলেশন চেম্বার বা যেটাই হোক, যে চেম্বারই থাকুক, নর্মালি সেডিমেন্টেশনের পরে থাকে হলো কোয়াগুলেশন, আবার সেডিমেন্টেশন দেয়। হ্যাঁ, তো ধরো এরকমই আছে, ধরো সেডিমেন্টেশন কোয়াগুলেশন আছে, দেন আবার সেডিমেন্টেশন আছে, আচ্ছা এরপরে ধরো ফিল্ট্রেশন আছে। আচ্ছা তাহলে এখানে কতক্ষণ সময় ধরে পানি অবস্থান করতেছে, সেই টাইমটাই হলো আসলে কি ডিটেনশন টাইম। হ্যাঁ, কতক্ষণ রিটেন করে আছে, এটাকে রিটেনশন টাইমও বলে বা ডিটেনশন টাইমও বলে। তাহলে এই ডিটেনশন টাইমের ফর্মুলাটা আসলে কি, এখান থেকে পানি যে ভেলোসিটিতে আসতেছে কিউ, এবং হলো এই ভলিউম অফ দ্য ট্যাঙ্ক, ঠিক না, ভি। তাহলে আমরা কি জানি, কিউ সমান ভি বাই টি। তাহলে ডিটেনশন টাইম কি হবে এখানে, টি সমান ভি বাই কিউ। বুঝতে পারছো? এটাই আমাদের বলা আছে যে ডিটেনশন টাইমের ফর্মুলা কি, ভলিউম অফ দ্য ট্যাঙ্ক ডিভাইডেড বাই ফ্লো রেট। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো আমাদের আরেকটা টার্ম আছে, তাহলে আমরা ডিটেনশন টাইম বুঝছি, ঠিক না, কতক্ষণ পানিটা আসলে ট্যাঙ্কে অবস্থান করতেছে, এটাই হলো ডিটেনশন টাইম। এখন ধরো যদি ডিটেনশন টাইম যদি কম হয় তাহলে কি হবে, কেউ বলতে পারবা? সেডিমেন্টেশন কম হবেই। রাইট, ডিটেনশন টাইম যদি কম হয় তাহলে এনাফ টাইম পাবে না, সেক্ষেত্রে পার্টিকেল গুলা গ্র্যাভিটির মাধ্যমে সেটেল করার জন্য যে টাইমটা দরকার সেটা পাচ্ছে না। ঠিক আছে, এই কারণে সেডিমেন্টেশন, এই জন্য ডিটেনশন টাইমটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, এটা বেশি কম হওয়া যাবে না। দেখো পরের একটা প্যারামিটার আছে, সেটাকে বলতেছি সারফেস ওভারফ্লো রেট, এসওআর। এটা কে বলা হয় সারফেস লোডিং রেটও বলা হয়। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার একটা আইডিয়াল সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইনের ক্ষেত্রে। এখান থেকে আসলে বোঝা যায় যে এসওআর থেকে আমরা বুঝতে পারি যে তোমার যে সেডিমেন্টেশন ট্যাঙ্কের রিমুভাল এফিসিয়েন্সি সেটা ডেপথের উপরে নির্ভর করে না, সেটা নির্ভর করে কি প্ল্যান বা মানে সারফেস এরিয়ার উপরে নির্ভর করে, বা প্ল্যান এরিয়ার উপরে নির্ভর করে। তাহলে এই এসওআরটা কি, এসওআরটা হলো ধরো যে আমরা কিছুক্ষণ আগে দেখতেছিলাম না যে পার্টিকেল গুলা সেটেল করবে, তাহলে এই পার্টিকেল গুলোর ভেলোসিটি কতটুকু হইলে সেটা 100% সেটেল করবে, সেটাই হলো মানে থ্রেশহোল্ড লিমিট। তাহলে এসওআরটা হলো মিনিমাম ভেলোসিটি কতটুকু থাকতে হবে। ধরো তোমার পার্টিকেলের সেটলিং ভেলোসিটি এসওআর থেকে বেশি আছে, তার মানে সেটা কি হবে, রিমুভড হবে, 100% রিমুভড হবে। বুঝছো? আর তোমার যদি সেটলিং ভেলোসিটি এসওআর থেকে কম হয় তাহলে পার্শিয়াল রিমুভড হবে। এটা কি বুঝতে পারছো এসওআরটা কি? না স্যার। স্যার রিমুভ মানে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, স্যার রিমুভ মানে কি বোঝানো হয়েছে? রিমুভ মানে বোঝানো হয়েছে এই যে এখানে ধরো পানিতে সাসপেন্ডেড পার্টিকেল আছে, সেটা যদি তোমার এই ট্যাঙ্কের ফ্লোরে টাচ করে, মানে এখানে এইসব জায়গায় চলে আসে, এই যে এই জোনটাতে চলে আসে, তার মানে কি সাসপেন্ডেড সলিড রিমুভড। বুঝতে পারছো? জি স্যার। আমরা এখানে আসলে কি রিমুভ করতেছি, এই সাসপেন্ডেড সলিডস গুলো যেগুলো ভেসে থাকে, যেগুলো বড় বড় সাইজের পার্টিকেল গুলো যেগুলো ডিজলভ, সেগুলো তো আসলে এভাবে গ্র্যাভিটির মাধ্যমে সেটেল ডাউন করবে না, ঠিক না, সাসপেন্ডেড সলিডস করবে। তো তুমি যদি এনাফ টাইম দাও গ্র্যাভিটির মাধ্যমে এগুলো নিচে চলে আসবে, এখানে স্লাজ হিসেবে জমা পড়বে, আর উপরে তুমি ক্লিয়ার ওয়াটার পাবা, যেটা তোমার এখানে এই যে কিছু উইয়ার দেওয়া থাকবে সেটা পাস করে চলে যাবে। বুঝতে পারছো মেকানিজমটা? এখন আমি দুইটা ভেলোসিটির কথা বলছিলাম, একটা হলো সেটলিং ভেলোসিটি আর একটা হলো হরাইজন্টাল ভেলোসিটি। এখন মনে করো যে সেটলিং ভেলোসিটির একটা
মিনিমাম ভেলোসিটি দেওয়া আছে বা থ্রেশহোল্ড বলি আর কি যেটাকে, ওইটাই হলো সারফেস ওভারফ্লো রেট। মানে তোমার যদি ধরো মিনিমাম লাগে, সাপোজ যে কোনো একটা ভেলোসিটি ধরো 1.1 মিটার পার ডে, এটা হলো ধরো তোমার এসওআর, এই সেডিমেন্টেশন ট্যাঙ্কের জন্য। তাহলে এসওআর যদি 1.1 মিটার পার ডে হয়, এটার অর্থ হলো যে সকল তোমার পার্টিকেলের সেটলিং ভেলোসিটি 1.1 মিলিমিটার ডে থেকে বড়, সেগুলা সেটেল ডাউন করবে, সেগুলা 100% নিচে এখানে চলে আসবে। আর যেগুলার ভেলোসিটি এটার থেকে কম, তার মানে কি ভিএস কমে গেছে, সেগুলাই যে এখানে এসব জায়গায় গিয়ে পানির মধ্যে চলে আসবে, সেটা ওভারফ্লো হয়ে মানে পানিতে থেকে যাবে। মোট কথা হলো সেটা রিমুভ হবে না। বুঝতে পারছো এবার? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এসওআরটা আসলে কিভাবে ডিটারমাইন করে? এসওআরটা ডিটারমাইন হয় হলো ভি নট সমান কিউ বাই এএস, এই ফর্মুলা। এখানে কিউ হলো যেভাবে যে ডিসচার্জটা আসতেছিল, আর এএস হলো সারফেস এরিয়া। এখানে অনেক লেখা হয়ে গেছে, আসলে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ, আমি একটু করে দিই। এএসটা কি? প্ল্যান এরিয়া। প্ল্যান এরিয়া বলতে এখানে কোন এরিয়া, কোন ডিমেনশন গুলাকে নিব আমরা? লেন্থ আর উইথ। বুঝতে পারছো? এটা যদি হয় লেন্থ আর এটা যদি হয় উইথ, তার মানে কি যে প্লেন এরিয়া, এই এরিয়াটা উপর থেকে দেখলে যে এরিয়াটা প্ল্যান ভিউ, ওই এরিয়াটা আসলে কি হবে? এল ইন্টু ডাব্লিউ না? তাহলে ভি নট হয় কিউ বাই এএস অথবা কিউ বাই এল ইন্টু ডাব্লিউ, লেন্থ টাইমস উইথ। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, স্যার এসওআরটা মানে কি, যে কতটুকু পানি বা কতটুকু এরিয়া নিয়ে আছে এমন কিছু না? বুঝি নাই অবশ্য। মানে এসওআর এর থিওরিটা কি স্যার? এসওআর থিওরি হলো, এসওআর একটা সেটলিং ভেলোসিটি ডিটারমাইন করে। ফিজিক্যাল মিনিং যদি বলি, এসওআর রিপ্রেজেন্ট করে একটা সেটলিং ভেলোসিটি, যেটা একদম তোমার স্লোয়েস্ট সেটলিং পার্টিকেল। মনে করো সবগুলো তার সেম ভেলোসিটিতে সেটেল হবে না। ধরো তোমার একটা ট্যাঙ্কে অনেকগুলা এরকম সাসপেন্ডেড সলিডস আছে, এক একটা সেটলিং ভেলোসিটি এক এক রকম, ঠিক আছে? তো এটার মধ্যে সবচেয়ে যে স্লোয়েস্ট, মানে সবার লাস্টে যে সেটেল করবে, তার ভেলোসিটিটাই হচ্ছে এসওআর। স্যার মানে তাইলে কি, স্যার তাহলে কি স্যার ভিএস মিনিমামটা? হ্যাঁ, ভিএসটা হলো মিনিমাম, মানে 100% রিমুভালের জন্য যে মিনিমাম সেটলিং ভেলোসিটি হওয়া দরকার, সেটাই হলো ভিএস, বা সেটাই হলো এসওআর, সরি। বুঝতে গেছে? মানে 100, মানে এটা রিমুভাল হওয়ার জন্য মিনিমাম যে সেটলিং ভেলোসিটি থাকা দরকার, সেটাই হলো এসওআর। এবার বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে আসছে আসলে? এটা একটা ডিরাইভেশন আছে যে ভি নট হলো কিউ বাই এস। এটা আমি তোমাদের উপরে আসলে এটা তোমরা বের করবা কিভাবে আসছে ভি নট কেন কিউ বাই এস। তোমাদের একটা হিন্টস দিয়ে দিই। হিন্টস হলো এরকম যে একটা ট্যাঙ্ক যদি হয়, তুমি যদি জানো ডিমেনশন গুলা, এটা এল, ওই দিক বরাবর তো আছে কি ডাব্লিউ, আর এভাবে আছে এদিকে ডি। ধরো এখানে একটা পার্টিকেল আছে, ধরো এখান থেকে চিন্তা করো পার্টিকেলটা, তাহলে এটাকে যদি সেটেল ডাউন করতে হয়, এটা এটা ধরে নিলাম যে এসওআর মানে কি একদম এখানে গিয়ে সে সেটেল ডাউন করছে। তার যদি সেটলিং ভেলোসিটি আরো বেশি হয়, তো এখানেও সেটেল ডাউন করতে পারতো, এখানেও করতে পারতো, অথবা ধরে নিলাম একদম লাস্ট পয়েন্টে গিয়ে সেটেল ডাউন করছে, এখানে এইভাবে আসছে। তাহলে এভাবে আসলে তার একটা কাজ করতেছিল ভিএইচ, আর একটা কাজ করতেছিল কি ভিএস। তুমি এই ভিএসটাই ডিটারমাইন করবা বেসড অন দিস ডিমেনশন। হ্যাঁ, তাহলে টাইমটাকে সমান ধরে ভিএইচ আর ভিএস এর ফর্মুলাটা বের করলে দেখবা যে চলে আসবে। এটা বের করবা নিজেরা, ঠিক আছে? এটা ট্রাই করবা, না পারলে পরের ক্লাস আমি দেখাই দিব।
আচ্ছা দেখো, আরেকটা কি বলছিলাম যে হরাইজন্টাল ভেলোসিটি, এটা তো এখন বুঝতে পারছো যে তোমার হরাইজন্টালি যে ভেলোসিটিটা আছে, এটা সেম ফর্মুলা যে আমরা ওইটা জানি যে কিউ সমান ভিএ। তাহলে এখানে ভিটা হলো কি এইচ হয়ে যাবে, আর এটা হলো কি সাইডের যে এরিয়াটা। হ্যাঁ, তাহলে সাইডের এরিয়া কোনটা? এই যে এই এরিয়াটা। এই এরিয়াটা আসলে কি উইথ ইনটু ডেপথ। ঠিক আছে, তাহলে ক্রস সেকশনাল এরিয়া উইথ ইনটু ডেপথ, অথবা সেটা আমরা কি করতে পারি দেখো, আমরা যদি লেন্থে নিয়ে যাই তাহলে লেন্থ বাই টি, ভিএচ সমান এল বাই টি। টি বলতে এখানে আসলে কি ডিটেনশন টাইম, এটিটা আসলে কি ডিটেনশন টাইম, কতক্ষণ অবস্থান করতেছে। আচ্ছা, হরাইজন্টাল ভেলোসিটি বুঝছো। আরেকটা হলো যে সলিডস ক্যাপচার, তাহলে হলো ডেইলি কতটুকু সলিডস রিমুভ হচ্ছে, এটা একটা ফর্মুলা আছে। ধরো তোমার ডিসচার্জ যদি হয় কিউ, এবং ওই ডিসচার্জে ধরো তোমার সাসপেন্ডেড সলিডস এর কনসেন্ট্রেশন মানে টিএসএস বের করছো না ল্যাবে, ওই টিএসএস এর ভ্যালুটা যদি সি হয়, এবং তুমি এখান থেকে হিসাব করে একটা রিমুভাল ফ্র্যাকশন যে তোমার পানি আসলে কত পার্সেন্ট রিমুভ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কতটুকু সলিড রিমুভ হচ্ছে সেটা বের হয়ে যাবে। সেটা এটা এটা ইয়েটা আসলে এটা সলিডস ক্যাপটা হলো মিলিগ্রাম পার ডেতে এই এককে আসে, তার মানে পার ডেতে কত মিলিগ্রাম সলিডস রিমুভ হয় বা ক্যাপচার হয় সেটাই। ঠিক আছে, এগুলাই ছিল আমাদের থিওরি। মোটামুটি বুঝছো তো, ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো আমাদের দেখো কিছু টিপিক্যাল ডিজাইন ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এসওআর ডিসক্রিট সেটলিং এর ক্ষেত্রে 1 থেকে 2.5 মিটার পার আওয়ার, ফ্লোকুলেন্ট সেটলিং এর ক্ষেত্রে সেটা 0.6 থেকে 1। এই টেবিলটা যদি আমি তোমাদের প্রবলেম দিয়ে এই টেবিলটা দিয়ে দিব, তোমাদের কাজ হলো তোমরা যে প্যারামিটারস গুলা পাবা, হ্যাঁ ফর্মুলা অ্যাপ্লাই করে। আচ্ছা, ফর্মুলা গুলো কিন্তু দেওয়া থাকবে না, কারণ এগুলো খুবই বেসিক ফর্মুলা, ছোট ছোট, এগুলো একটু থিওরিটা পড়বা। তো দেখো তোমাদেরকে এই টেবিলটা দেওয়া থাকবে, এটার সাথে আসলে চেক করে দেখবো যে আমরা আরসিসি তে যখন ডিজাইন করে আমরা চেক করি না যে মিনিমাম ম্যাক্সিমাম এর মধ্যে আছে কিনা বা রেঞ্জের মধ্যে আছে কিনা, সেই রেঞ্জের মধ্যে চেক করে দেখতে হবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে দেখো একটা টিপিক্যাল সেডিমেন্টেশন ট্যাঙ্ক দেওয়া আছে। এখানে একটা ডিসচার্জ, এটা হলো যে ইনলেট জোনটা, এখান থেকে পানি আসতেছে, এই জায়গায় পানিটা সেটেল হচ্ছে। এখানে কিছু যে ইফ্লুয়েন্ট উইয়ার আছে, হ্যাঁ যেভাবে এই উইয়ারের মাধ্যমে ওভারফ্লো হয়ে পানিটা পাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমাকে কিছু এই জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, এগুলো বুঝার ইয়ে আছে। যদি আমি রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক ডিজাইন করি, তাহলে আমার লেন্থ বাই উইথ এই রেশিওটা হবে কত? 2/1 থেকে 4/1, বুঝা গেছে? আবার তোমার ম্যাক্সিমাম উইথ হইতে পারবে 12 মিটার, ম্যাক্সিমাম এল হইতে পারবে 48 মিটার। যদি এই কন্ডিশনগুলা না ফিল আপ করে, তখন আমাকে আসলে কি করতে হয়? ইউনিট বাড়াইতে হয়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ইউনিট বাড়াইতে হবে। ধরো এখানে একটা ইউনিটের জন্য দেওয়া আছে, তখন তোমাকে সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করার জন্য এখানে আরেকটা ইউনিট দিতে হবে। তাহলে এক একটা ইউনিট যাতে লেন্থ 48 মিটারের কম হয়, বুঝতে পারছি? এবং দেখো ডেপথ হলো 2.5 থেকে 3 মিটার ডিসক্রিটের ক্ষেত্রে, আর ফ্লোকুলেন্টের ক্ষেত্রে 3 থেকে 4 মিটার। আমরা ডেপথ 3 মিটারই রাখি, এটা হলো জেনারেল প্র্যাকটিস, হলো 3 মিটার রাখা। আচ্ছা, আবার অনেক সময় সেটলিং ট্যাঙ্ক তোমার রেক্ট্যাঙ্গুলার না হয় সার্কুলার ট্যাঙ্কও হয়, ডিজাইন প্রসিডিওর আসলে একই। সার্কুলার ট্যাঙ্কের সুবিধাটা হলো এখানে স্লাজ রিমুভালটা অনেকটা ইজিয়ার, এবং ওভারফ্লো এক্সেস উইয়ার ওভারফ্লো রেট মানে যে উইয়ারের মধ্যে দিয়ে যে পানিটা চলে যাচ্ছে আউটলেট ডিসচার্জটা, সেটা প্রবলেম হয় না। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে কাজে লাগায় স্লাজ রিমুভ ইজিলি করা যায়, যেটা এই ক্ষেত্রে আসলে খুব টাফ। দেখো এখানে যে স্লাজ গুলো জমতেছে, এখানে আবার দেখো একটু স্লোপ দেওয়া আছে। স্লোপটা কেন দেওয়া আছে? যাতে স্লাজ গুলো এদিকে আস্তে আস্তে গ্র্যাভিটির মাধ্যমে গিয়ে এখানে একটা পাইপ আছে, এই পাইপের মাধ্যমে স্লাজ গুলোকে কালেক্ট করা হয়। সেক্ষেত্রে সার্কুলার ট্যাঙ্ক হলে সুবিধাটা কি? দুই সাইড থেকে তোমার স্লাজটা চলে আসতে পারে। ঠিক আছে, এভাবে প্যাঁচায় প্যাঁচায় চলে আসে, মানে ফোরটেক্সের যেটা কাজটা হয়
তারপর ইজিলি তোমার এটা এখানে হয়। বা আমাদের ওয়াটার ফ্লাশের ক্ষেত্রেও যে জিনিসটা খেয়াল করো, দেখবো যে একটু সার্কুলার দেওয়া হয়, মানে চারিদিক থেকে স্লোপটা দেওয়া হয়, ঠিক আছে? এই জন্য সার্কুলার ট্যাঙ্ক অনেক সময় ডিজাইন করা হয় স্লাজ রিমুভালটা ইজিয়ার হওয়ার জন্য। আচ্ছা, আরেকটা টার্ম ছিল, সেটা হলো যে উইয়ার কথা বলতেছিলাম, এটা তোমরা ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছো, যে এখানে কিছু এরকম অ্যারেঞ্জমেন্ট আর কি, এটার উপর দিয়ে পানি চলে যায় যাতে ডিসচার্জটা খুব বেশি ওভারফ্লো না হয়, মানে এটা যাতে খুব বেশি এক্সেসিভ ডিসচার্জ না হয়। সেই ক্ষেত্রে উইয়ারের ভেলোসিটিটাও দেখো, এটা হলো লেন্থ অফ উইয়ার ওভারফ্লো রেটের ডেফিনেশনটা কি, এটা হলো কিউ বাই এল ডাব্লিউ, মানে পার ইউনিট লেন্থে কি পরিমাণ ডিসচার্জ হচ্ছে, সেটা হলো উইয়ার ওভারফ্লো রেট। এটা আসলে কাজ কি, পানিটাকে ইউনিফর্মলি পাস করায় দেওয়া, বুঝছো? তো তোমার ডাব্লিউআর মানে উইয়ার ওভারফ্লো রেট যত কম হবে, সেটা শর্ট সার্কিটিং রিডিউস করবে এবং সেটলিংটাকে ইমপ্রুভ করবে। তো এখানে দেখো আমার ডিজাইন ক্রাইটেরিয়া দেওয়া আছে, এখানে বলা আছে যে গুড প্র্যাকটিস কি, মাল্টিপল ইউনিটস থাকবে, অ্যাটলিস্ট দুইটা। ওভারফ্লো রেটেরও একটা দেওয়া আছে, ডিসক্রিটের ক্ষেত্রে 1 থেকে 2.5, এগুলো আমরা টেবিলেও দেখছি, টেবিলেও দেওয়া ছিল। এবং হরাইজন্টাল ভেলোসিটি বোথের ক্ষেত্রে দেখো 9 মিটার পার আওয়ার এক্সিড করা যাবে না। আচ্ছা, উইয়ার ওভারফ্লো রেট কত এক্সিড করতে পারবে না, 6 মিটার কিউব পার আওয়ার পার মিটার অফ উইয়ার। হ্যাঁ, এগুলো জাস্ট আমরা আমাদের যে ডিজাইন ক্রাইটেরিয়া চেক দেওয়ার জন্য সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে। সেই সব কিছুই যদি তোমাদের প্রশ্নে থাকে, এগুলো আমরা দিয়ে দিব পরীক্ষায়। তো জাস্ট দেখে দেখে বুঝে বুঝে ম্যাথ করতে হবে। এখন আমরা প্রবলেমে চলে যাই। থিওরিতে স্যার ডিসক্রিট আর ফ্লোকুলেন্ট মানে কি? ডিসক্রিট আর ফোকুলেন্ট মানে কি? আচ্ছা, যদি তোমার পার্টিকেল, এখানে ধরো অনেকগুলো পার্টিকেল আছে, ধরো আমি 3টা পার্টিকেল নিয়ে চিন্তা করলাম। হ্যাঁ, এই 3টা পার্টিকেল যখন সেটেল ডাউন করলো, ইন্ডিভিজুয়ালি সেটেল করছে, একটা ওইভাবে ও নিজের মতো সেটেল করছে, ও নিজের মতো সেটেল করছে, এটাকে বলতেছি ডিসক্রিট সেটলিং। বুঝতে পারছি? আচ্ছা, আর ফ্লোকুলেন্ট হলো যখন সেটেল করবে, তখন ধরো এই 3টা নিয়ে চিন্তা করি, এই 3টা কি করবে, একটা আরেকটার গায়ে লাগবে, আগে লেগে এরকম হয়ে যাবে, মানে সাইজ বড় হয়ে গেল, তারপরে সে সেটেল ডাউন করলো, এটা হলো ফ্লোকুলেন্ট সেটলিং। বুঝতে পারছি? জি স্যার। এটা আসলে ডিপেন্ড করে, এটা একটা সাইজ, মানে ডিস্কি সেটলিং হবে যখন ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোর সাইজ এনাফ থাকবে আর কি সেটেল ডাউন করার জন্য, না থাকলে তারা একজন আরেকজনের গায়ে লেগে এভাবে অ্যাগ্রিগেটেড হয়ে সেটেল ডাউন করবে। আচ্ছা দেখো, তোমাদের ম্যাথ আছে, এখন ম্যাথে চলে যাই। হ্যাঁ, দেখো তোমাদের ডিজাইন প্রবলেম 1 সবাই দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। খাতা নিয়ে বসছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ম্যাথটা তুলে ফেলো। ম্যাথ তুলে মানে আমি সলভ করলে তারপর তুইলো আর কি। আগে দেখো কোয়েশ্চেন সবাই পড়ো একবার। দেখো প্রথম প্রবলেমে বলছে যে 1 মিলিয়ন গ্যালনস অফ ওয়াটার পার ডে, মানে পার ডেতে 1 মিলিয়ন গ্যালন অফ ওয়াটার। তার মানে ধরো তুমি একটা কমিউনিটির জন্য ডিজাইন করলা, যে ডিজাইনে পার ডেতে তাদের 1 মিলিয়ন গ্যালন পানি লাগে, সেটাকে ট্রিট করতে হবে। তো ট্রিট করার জন্য সেডিমেন্টেশন ট্যাঙ্ক দিয়ে যেহেতু যাবে, তো এরকম একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করছে। এটার উইথ দেওয়া আছে দেখো 20 ফিট ওয়াইড, 50 ফিট লং এবং 10 ফিট ডিপ। এটা যেহেতু একটা অ্যানালাইসিস প্রবলেম, এখানে যে আসলে ভ্যালুগুলা দেওয়া আছে আসলে এগুলা প্র্যাকটিক্যাল রেঞ্জে না আসলে। হ্যাঁ, যেমন আমরা জানি যে 48 মিটার, মানে এগুলো খুবই, যেমন 10 ফিট ডিপ কিন্তু খুবই বড়, ঠিক আছে, 3 মিটারের থেকে একটু বড় না?
বাট কনসিডার করা যায় আর কি, আপার রাউন্ডিং করে ধরো এরকম একটা ট্যাঙ্ক ডিজাইন করছে 20 ফিট, 50 ফিট এবং 10 ফিট। এখন তোমাকে যে কাজটা করতে বলছে, তুমি একটা ইঞ্জিনিয়ার, তোমাকে আসলে অ্যানালাইসিস করতে বলতেছে যে এই যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা ঠিক আছে কিনা বা এটাতে কোনো ফল্ট আছে কিনা। এখানে যদি কোনো তোমার যদি রিমুভাল যদি ভালো মতো না হয়, সবার প্রথমে গিয়ে তুমি এরকম ডিটেনশন টাইম, এভারেজ ভেলোসিটি কত, হ্যাঁ সেগুলো আসলে বের করে দেখবা যে সব ঠিকঠাক আছে কিনা। তো এটা আসলে এক ধরনের অ্যানালাইসিস প্রবলেম। আরসিসির মতোই চিন্তা করো, তোমাকে সব ডিজাইন করে দেওয়া আছে, তুমি সেটাকে অ্যানালাইসিস করতেছো যে ডিজাইনটা ঠিক আছে কিনা। তাহলে আমাদেরকে এখানে দেখো গিভেন ডেটা কি। প্রথম গিভেন ডেটা হলো আমাদের ডিসচার্জটা দেওয়া আছে, রাইট? 1 মেগা গ্যালন পার ডে, 1 মিলিয়ন মেগা, তাহলে 10 টু দি পাওয়ার 6 গ্যালন পার ডে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ট্যাঙ্কের ডিমেনশন দেওয়া আছে, লেন্থ কত 50 ফিট, উইডথ কত 20 ফিট, ডেপথ দেওয়া আছে 10 ফিট। আচ্ছা, সি যখন সলভ করব তখন সি এর ইয়েতে যাব। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখো প্রথম যে প্রশ্নটা সেটাতে কি বলছে, ডিটেনশন টাইম বের করতে বলছে, রাইট? ফাইন্ড দ্য ডিটেনশন টাইম ফর দ্য বেসিন। তাহলে ডিটেনশন টাইমের ফর্মুলা কি? স্যার কিউ বাই ভি। হ্যাঁ, কিউ বাই ভি, বা আমরা যদি একটু ট্যাঙ্কটা এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার ভি বাই কিউ। হ্যাঁ, ভি বাই কিউ দ্বারা আমি ধরো এটাই তোমার সে ট্যাঙ্কটা, এটার লেন্থ দেওয়া আছে এতটুকু, এটা হলো সে উইডথটা, আর এখানে হলো তোমার ডেপথ। তাহলে এদিক থেকে ধরো তোমার পানিটা আসতেছে কিউ, এবং সে এখানে কতক্ষণ থাকতেছে, তাহলে এই যে ভলিউমটা তো সে কন্টেইন করবে, রাইট? তাহলে আমরা জানি কি, ট্যাঙ্কের ভলিউমই ওয়াটারের ভলিউম। হ্যাঁ কিউ সমান তাহলে এখানে টি সমান আসলে কি হবে, কিউ সমান আমরা জানি ভি বাই টি, ভলিউম বাই টাইম না। তাহলে জাস্ট এখান থেকে আসবে টি সমান ভি বাই কিউ। ভি কত 50 10 to 20 ইন্টু 10, তাহলে এটা কি ফিট কিউব। নিচে দেখো আছে গ্যালন, গ্যালনকে ফিটে কনভার্সন কত? আচ্ছা, এগুলো এগুলো যদি থাকে আমরা দিয়ে দিব। 1 গ্যালন সমান 0.13336 ফিট কিউব, মনে থাকবে? এগুলো দিয়ে দিব কনভার্সন। তাহলে আমরা গ্যালনটাকে কি করব, ফিটে নিয়ে যাব। তাহলে 10 টু দি পাওয়ার 6 ইন্টু 0.1336, তাহলে উপরে ফিট কিউব, এখানে ফিট কিউব পার ডে। তাহলে দেখো এটা কত আসে আমাকে একটু বলতে পারবা ভ্যালুটা? জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ 0.075 ডে, না? তো আমাদের যখন একটা টেবিল দেওয়া ছিল, দেখো এই যে ডিজাইন ক্রাইটেরিয়াতে আমাদের যে টেবিলটা দেওয়া ছিল, এখানে আমাদেরকে আওয়ারে লেখা ছিল না? তাহলে আমরা একটু আওয়ারে নিয়ে যাই, ঠিক আছে। একদিনে কত 24 ঘন্টা, তাহলে এটাকে 24 দিয়ে গুণ করে দাও, কত আসে 1.80। 1.80, তার মানে 1.8 আওয়ার। দেখো 1.8 আওয়ারে কিন্তু গিয়ে তোমার ম্যাথ শেষ না। যে ভুলটা করে, ভুলটাকে এখানে 1.8 আওয়ারে গিয়ে কিন্তু তোমার ম্যাথ শেষ হয়ে যায় না। তোমাকে যেটা করতে হবে সেটাকে চেক দিতে হবে, ঠিক আছে? কি করতে হবে? চেক দিতে হবে।
দেখো আমাদের ডিসক্রিট সেটলিং এর জন্য এটা কত, ডিটেনশন টাইম কত, 2 থেকে 4 আওয়ার। তাহলে এটা কম। এটা লেস দেন 2 to 4 আওয়ার। তুমি রিমার্কস দিবা নট ওকে। তাহলে আমার এই ট্যাঙ্কের ডিটেনশন টাইম নট ওকে, তুমি বলবা যে ডিটেনশন টাইম স্লাইটলি বিলো দ্য কমন রেঞ্জ ফর ডিসক্রিট সেটলিং। তাহলে ডিটেনশন টাইম বাড়াইতে হবে, ঠিক না? ডিটেনশন টাইম বাড়ানোর জন্য কি করা যায়, আইদার তোমাকে কিউটা কমাই ফেলতে হবে অথবা ভলিউমের ট্যাঙ্কটাকে বাড়াইতে হবে, বুঝা গেছে? ভলিউমটা বাড়াইতে হবে, যে কোনো একটা করতে হবে, হয় ভি বাড়বে না হলে কিউ কমবে। এটা কি বুঝছো? হ্যাঁ, দুবার বুঝতে পারছি এটা। জি স্যার, বুঝতে পারছি। গুড। তাহলে এভাবে কিন্তু তোমাকে যখন আসলে স্যার এটা কি মানে কারেকশন করতে হবে আমাদেরই, নাকি জাস্ট লিখে দিলে হবে যে ভি বাড়াইতে হবে বা কিউ বাড়াইতে হবে? এটাই বলতেছি, তোমাকে ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপর। ধরো আমি তোমাকে কোশ্চেনে বললাম যে ডিটেনশন টাইমটাকে চেক করো, চেক করে দেখো যে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কি করা যায়, তোমাকে যদি আমি জানতে চাইছি যে কি করা যায়, সেই ক্ষেত্রে তুমি একটা 2 ধরে ডিটেনশন টাইম 2 বা 2.5 ধরে তুমি হয় ভি বের করবা না হলে কিউ, দুইটাই বের করে দেখাবা যে ভি কত হওয়া দরকার, অথবা আমি যদি ভি সেম রাখতে চাই তাহলে কিউ কত হওয়া দরকার। মজার বিষয়টা হলো যে তুমি আসলে এখানে কিউ চেঞ্জ করতে পারবা না, কারণ কি কিউটা হলো আসলে তোমার ডিমান্ড, ঠিক না? পপুলেশন ডিমান্ড থেকে আসতেছে না কিউটা কি চেঞ্জ করা যাবে? না, কিউ চেঞ্জ করলে পাইপ চেঞ্জ হবে, মেশিন চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে। হ্যাঁ, মেইন কথা হলো কিউটা হলো আমার মানুষ এতটুকু আছে, আমার পপুলেশন ডিমান্ডই করতেছে এত কিউ লাগবে, তো আমি এই কিউ এ হাত দিব না, আমি হাত দিব আসলে কোথায়, ভিতে। তাহলে তুমি দরকার হলে সেডিমেন্টেশন ট্যাঙ্ক একটা জায়গায় দুইটা দিয়ে দিবা, ইউনিট বাড়াই দিবা, ঠিক আছে? এই ধরনের কথাগুলাই থাকবে হলো তোমার রিমার্কস। বুঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, দেখো পরের কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ ফ্লো থ্রু দ্য বেসিন। এটা আসলে কি চাইছে, হরাইজন্টাল ভেলোসিটি চাইছে। তাহলে হরাইজন্টাল ভেলোসিটির দুইভাবে করতে পারো, সোজা হিসাব, বি সমান এল বাই টি করা যায় না? এল জানো 50 ফিট, আর টি কত এখন 1.8, কত আছে? স্যার 1.8 ধরে করব? হ্যাঁ 1.8 ধরেই তো করবা, তোমার যেটা আছে সেটাই তো। স্যার 27.7 20 7.78 27.78 ফিট পার আওয়ার। হ্যাঁ, সো হরাইজন্টাল ভেলোসিটি এখানে বলা আছে কি শুড নট এক্সিড 9 মিটার পার আওয়ার। লাইট ফ্লোকুলেন্ট সাসপেনশনের জন্য ধরে নিলাম আমরা এখানে হেভিয়ার ডিসক্রিট পার্টিকেল, তাহলে 36 মিটার পার আওয়ার পর্যন্ত অ্যালাউ করতেছে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি হেভিয়ার ডিসক্রিট পার্টিকেল হয় সেক্ষেত্রে সেটা ওকে, লেস দেন 36 মিটার পার আওয়ার আছে না, এটা তো ফিট, এটা আসলে কত ফিট, ফিটটাকে মিটারে যদি নিয়ে যাও দেখো তো কত আসে। স্যার 0.3048 দিয়ে গুণ করতে হবে। একটু করে দেখো। স্যার 8.47 এটা লেস দেন 9 মিটার পার আওয়ার আছে, তার মানে এটা ওকে, ঠিক আছে? হরিজন্টাল ভেলোসিটি ওকে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই দুইটা তুলছো? জি স্যার। স্যার আমি যদি এখন ওই যে প্রথম কোশ্চেনটার জন্য ভলিউম চেঞ্জ করি তখন তো এটাও চেঞ্জ হয়ে যাবে না, হরাইজন্টাল ভেলোসিটি? হ্যাঁ, তো তখন তো আবার আমার এইটা চিন্তা করতে হবে না, মানে ধরেন আমার প্রথমটা ঠিক
ঠিক থাকলো, আবার যদি হরাইজন্টাল ভেলোসিটি যদি আমার বেড়ে যায় 9 মিটার থেকে? না, এরকম চেঞ্জ হয় না। যেটা হয়, তুমি ভলিউম অফ দ্য ট্যাঙ্ক, ওই যে একটা এখানে যে ক্রাইটেরিয়াটা দেওয়া আছে দেখো, এই যে 12 মিটার নতুন 48 মিটার, ভলিউমের জন্য আমি নতুন রিটেনশন বা টাইম পাবো না? তুমি যেটা করতে পারো, তুমি যদি ভলিউম দুইটা বাড়াও, তোমার এক্ষেত্রে দুইটা ইউনিট লাগবে, তাহলে প্রত্যেকটা ইউনিটে তুমি 48 মিটার পর্যন্ত অ্যালাউ করতে পারতেছো। ঠিক আছে, তুমি ইউনিট ওয়াইজ যখন হরিজন্টাল ভেলোসিটি ক্যালকুলেট করবা তখন ওই রেঞ্জের মধ্যে থাকবে। তো আমরা এখানে আসলে ইউনিট বাড়াচ্ছি, এখানে আসলে কি করতেছি, ইউনিট বাড়াচ্ছি। ঠিক আছে, ট্যাঙ্কের ডিমেনশন বাড়াই দিচ্ছি না, বুঝতে পারছো? এই যে আমি 48 মিটার একটা ব্যারিয়ার দিয়ে দিছি না, এই 48 মিটারের ব্যারিয়ারটার কারণে তোমার হরিজন্টাল ভেলোসিটি ওই রেঞ্জের মধ্যে থাকবে। আশা করি বুঝাইতে পারছি। জি স্যার। ভেলোসিটি সেমই থাকতেছে, বাট দুইটা ট্যাঙ্ক হচ্ছে আমার। হ্যাঁ, তুমি জাস্ট ইউনিটটাকে বাড়াই দিচ্ছ, মানে তুমি তোমার একটা ইউনিটের জায়গায় দুইটা ইউনিট দিয়ে কাজ করতেছো। হ্যাঁ, বাট আমি একটার জন্যই হরিজন্টাল ভেলোসিটি বের করব। হ্যাঁ, যখন বের করতেছো তখন ইন্ডিভিজুয়ালের জন্য হরাইজন্টাল ভেলোসিটি বের করতেছো, কারণ ইউনিট গুলো হলো ইউনিফর্ম, মানে এটাও যে সাইজের হবে এটাও সেম সাইজেরই ইউনিট হইতে হবে। ঠিক আছে, আচ্ছা। পরের ম্যাথটা করে দাও তো, যে সাসপেন্ডেড সলিডস কন্টেন্ট, মানে তুমি টেস্ট করে পাইছো যে এভারেজে 40 ppm থাকে, কতটুকু ড্রাই সলিড ডিপোজিট হবে? এটা তো ইজি, ওই যে ফর্মুলাটা। তোমাদের কি ওই স্লাইডটা দিছি যেটা আজকে পড়াইলাম সেডিমেন্টেশনের জন্য, এটা কি তোমরা না পাইছো? স্যার, না স্যার, এটা দেওয়া নেই। ওটা দেওয়া হয় নাই না? আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিব। দেখো সি নাম্বারে কি বলছে, সি নাম্বারে বলছে সাসপেন্ডেড সলিড কন্টেন্ট এভারেজে কত, 40 ppm না? What weight of dry solids will be deposited every 24 hours assuming 75% removal in the basin? তার মানে আমার এখানে এফিসিয়েন্সি কত, রিমুভাল এফিসিয়েন্সি 75% অথবা 0.75। ঠিক আছে, তাহলে আমাদের পার লিটারে সাসপেন্ডেড সলিডস আছে হলো কত, 40 ppm। 40 ppm। তাহলে আমাদের কনসেন্ট্রেশন কত সাসপেন্ডেড সলিডস এর, সি 40 ppm। ppm যে কথা, মিলিগ্রাম পার লিটারও সেম জিনিস, মনে আছে? 1 ppm সমান 1 জি স্যার। মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, আমাদের কিউ কত এখানে, কিউ হলো 10 টু দি পাওয়ার 6 গ্যালন পার ডে। মনে রাখবা 1 গ্যালন সমান 3.78 লিটার, তাহলে এটার সাথে 3.78 গুণ করবা লিটার পার ডে। তাহলে মাস রিমুভড আসলে কত? কিউ সি, এটা 40, এটার একক কি আসলে, মিলিগ্রাম পার লিটার, ইন্টু সি যদি দেখো 3.78 ইন্টু 10 টু দি পাওয়ার 6 লিটার পার ডে, আর এটা তো ফ্র্যাকশন। তাহলে দেখো লিটার লিটার কাটা চলে যাচ্ছে, এটা গুণ করলে কতটুকু আসে দেখো একটু, এখানে ইউনিট আসবে মিলিগ্রাম পার ডে তে, এটাকে চাইলে আমরা কেজিতে কনভার্ট করে নিতে পারি। 11.34 into 10 to the power 7। কত? 11.34 into 10 to the power 7। ভালো করে খেয়াল করো তো, 3.78 into 10 to the power 6 into 40 into 0.75 কত আসতে বলতেছো? 11.34 into 10 to the power 7। জি স্যার, এটাই তো আসছে। আচ্ছা, 11.34 into 10 to the power 7, এটাকে যদি আমরা ইয়েতে নিয়ে যেতে যাই, কেজিতে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? 10 to the power 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ যদি করে দিই, তাহলে এখানে এটা কেজিতে আনি,
তাহলে উপরে আসতেছে 10⁴ 11.34 ইন্টু 10⁴ অথবা এরকম লেখা যায় 113.4। না সরি, মিলিগ্রাম, তো মিলিগ্রাম থেকে কেজি আনলে 10⁶ হবে। 6 তাহলে 1134। 1134 না, 113.4 হবে, ঠিক না? 113.4 কেজি পার ডে। তার মানে প্রত্যেক দিন 113.4 কেজি সলিড রিমুভ হয়, যেটা আসলে কি স্লাজ হিসেবে থাকবে। বুঝা গেছে? তাহলে এই স্লাজ গুলোকে আবার রিমুভ করতে হবে না? তাহলে ডেইলি দেখবে এতটুকু স্লাজও রিমুভ করার জন্য আলাদা, এগুলো আরো অ্যাডভান্স থিওরিতে যখন পড়বা, যদি মাস্টার্স করো তখন এই যে এই স্লাজ গুলো কিভাবে রিমুভ করা হয় সেগুলোর মেকানিজম নিয়ে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো সি নাম্বার গেল। এবার দেখো ওভারফ্লো রেট। ওভারফ্লো রেট বলতে কি বোঝানো হচ্ছে? এসওআর। এসওআরটা কত? এসওআর এর ফর্মুলা যদি আমরা দেখি কি হবে, ইউ বাই সারফেস এরিয়া, রাইট? তাহলে সারফেস এরিয়া কত, মানে লেন্থ টাইমস উইডথ, তাহলে 20 × 50। কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে এসওআর হলো কিউ। কিউ কত ছিল? 10⁶। এটাকে আমরা কিসে নিব? ফিটে নিব, রাইট? ফিটে না নিই, গ্যালনে রেখে দিই। ধরো গ্যালন পার ডে ডিভাইডেড বাই হবে 20 ইন্টু, মানে সোজা কথাই হলো কিউ বাই এস। এস হলো কি লেন্থ টাইমস উইথ, ঠিক আছে? তাহলে এটা করলে কত আসে? এটা মানে 5 × 2 = 100, 1000। তাহলে 10⁻³ আসতেছে 10⁻³। এটাকে তুমি এভাবেও লিখতে পারো জিপিডি পার ফিট স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের সারফেস ওভারফ্লো রেট কত? জিপিডি পার ফিট স্কোয়ার। এটাকে যদি আমরা চাই ইয়েতে মিটার পার আওয়ারে আসলে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। তাহলে গ্যালনকে প্রথমে ফিটে, ফিটে কতটুকু বলছিলাম জানি? 0.133, ঠিক না? এরকম ছিল। তাহলে 0.1336 1336। এটা গ্যালনটা আসলে কি হইলো? ফিট কিউব। ফিট কিউব। তাহলে ফিট কিউব বাই ফিট স্কোয়ার উপরে থাকবে, তাহলে আসলে কি ফিট পার ডে হবে। তারপরে ফিটকে আমরা নিতে হবে মিটারে, মিটার পার ডে। আর নিচে যদি 24 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এখানে ডে এর জায়গায় হয়ে যাবে আওয়ার। বুঝছো? এই কনভার্সন বুঝছো তো? করতে কত আসে? জি স্যার, বুঝছি। 1.7 কত? 1.7। আচ্ছা, তাহলে আমাদের তাহলে 1.7 মিটার পার আওয়ার। এটার অর্থ কি? যদি যেসব পার্টিকেল গুলোর সেটলিং ভেলোসিটি 1.7 মিটার পার আওয়ার থেকে বেশি, তারা কি করবে? 100% রিমুভ হয়ে যাবে। আর যাদের এটা থেকে কম, তারা রিমুভ হবে না। এটা কি বুঝাইতে পারছি এবার? জি স্যার। আর দেখো এটা রিজনেবল রেঞ্জে পড়ছে কিনা দেখো। হ্যাঁ 1.7, দেখো ওভারফ্লো রেট 1 থেকে 2.5 এর মধ্যে এটাও আছে। তাহলে আমরা বলতে পারি ওকে, ফলস উইদিন দ্য রেঞ্জ। এই রিমার্কস গুলা কিন্তু দিবা, ওই যে রেঞ্জটা লিখে রিমার্কস গুলা কিন্তু মাস্ট দিবা।
পরীক্ষার হলে। আচ্ছা, তাহলে আমাদের প্রবলেম 1 শেষ। সর্বনিম্ন 1 হইতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে 1 থেকে 2.5 মিটার পার আওয়ার, এটা মানে টিপিক্যাল রেঞ্জ পাওয়া যায়। এটা ডিপেন্ড করে তোমার আসলে ট্যাঙ্কের ডিমেনশনের উপরে, তোমার জন্য এসওআরটা কত। মানে 1 থেকে 2.5 পর্যন্ত হইলে ওখানে সাসপেন্ডেড সলিড গুলো মানে হ্যাঁ, এটা হলো, এটা জেনারেল রেঞ্জ। এটা ডিসপ্লেস সেটলিং এর ক্ষেত্রে 1 থেকে 2.5 থাকা দরকার, সারফেস ওভারফ্লো রেট এই রেঞ্জের ভিতরে থাকা দরকার, বুঝছো? জি স্যার। স্যার এর থেকে বড় হইলে কি হবে? আর এর থেকে সারফেস ওভারফ্লো রেট, বেশি হয় যদি 3 4? সারফেস ওভারফ্লো রেট যদি বেশি হয়ে যায়, এটার মিনিং হলো তোমার এসওআর অনেক বেশি। এসওআর বেশি হলে যে অসুবিধাটা, সেই ক্ষেত্রে রিমুভাল এফিসিয়েন্সি কমে যাবে। বুঝছো কেন কমবে? কারণ এসওআরটা ডিটারমাইন করে, দেখো এই কেসে 1.7 মিটার পার আওয়ারের উপরে যারা থাকবে তারা রিমুভ হবে, এর নিচে যারা থাকবে তারা রিমুভ হবে না। বাট এই 1.7 মিটার পার আওয়ার কিন্তু একটা অনেক বড় ভ্যালু সেটলিং ভেলোসিটির ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে রিমুভাল এফিসিয়েন্সি এখানে 60% চলে আসছে, বা ধরো এখানে কত ছিল 75%। তো তোমার যদি এসওআর আরো বাড়ায়, ধরো 2.3 মিটার পার আওয়ার হয়ে গেছে, 3 মিটার পার আওয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে রিমুভাল এফিসিয়েন্সি দেখবা 40%-এ নেমে গেছে, 50%-এ নেমে গেছে। ঠিক আছে, এই জন্য এসওআর কম হইলে ভালো। তাহলে 100% রিমুভাল এফিসিয়েন্সি পাবা, বা তার কাছাকাছি পাবা। বুঝতে পারছি? যে কোয়েশ্চেন করছো বুঝছো? স্যার বুঝছি, কিন্তু একটু ঝামেলা হচ্ছে। কি ঝামেলা হচ্ছে বলো? মানে 1.7 এর কম হইলেও সেটা রিমুভ হবে না, আবার যদি 2.5 এর বেশি হয় তাহলেও রিমুভ হবে না, মানে এই জিনিসটা বুঝতেছি না। না না না, তুমি বুঝতে ভুল করছো, দাঁড়াও এদিকে দেখো। এখানে যে রেঞ্জটা দেওয়া আছে 1 থেকে 2.5 মিটার পার আওয়ার, সেটা হলো তোমার ডিজাইনে এই রেঞ্জটাকে গাইডলাইন হিসেবে দেওয়া আছে, যে ডিজাইনে আমরা 1 থেকে 2.5 মিটার পার আওয়ারের মধ্যে রাখবো, 2.5 এর উপরে রাখবো না। এখন তোমার যে ট্যাঙ্ক, তোমার ট্যাঙ্কের একটা স্পেসিফিক লেন্থ, উইথ, ডেপথ আছে না? এই লেন্থ উইথ ডেপথের জন্য তুমি এসওআর পাইছো হলো 1.7। তার মানে তোমার যে ট্যাঙ্কটা আছে, তোমার ট্যাঙ্কে 1.7 এর উপরে গেলে সে রিমুভ হবে, 1.7 এর কম থাকলে সে রিমুভ হবে না। ধরো তুমি আরেকটা ট্যাঙ্ক ডিজাইন করে এসওআর পাইছো 1.2, তাহলে সেই ক্ষেত্রে 1.2 এর উপরে যারা থাকবে তাদের রিমুভ হবে, 1.2 এর কম থাকলে সেটা রিমুভ হবে না। তাহলে দেখো 1.2 এর ভেলোসিটিটা কম না, জি স্যার। সেটলিং ভেলোসিটি, তাহলে 1.2 এর উপরে থাকলে সে রিমুভ হয়ে যাচ্ছে। এই জন্য দেখো এসওআর যত কম হচ্ছে, তাহলে বেশি পার্টিকেল রিমুভ হওয়ার চান্সেস বাড়তেছে না? হ্যাঁ, এটাই বলতেছি যে তোমার কারণ এসওআর এর, রেঞ্জটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ এসওআর এর ভ্যালুটা যত কম হবে রিমুভাল এফিসিয়েন্সি তত বেশি হবে। আর স্যার এটা যদি 2.5 মিটার বা আওয়ার বেশি যায়, সেক্ষেত্রে আমার রিমুভাল এফিসিয়েন্সি দেখবা যে 20% 30% ড্রপ করে। তাহলে তো আমাদের ট্যাঙ্ক ডিজাইন করার দরকারই নেই যদি মাত্র 20% রিমুভ হয়। দরকার আছে, আমি তো চাচ্ছি 80% থেকে 90% অ্যাটলিস্ট, ঠিক না? এই জন্য ওইভাবে ডিজাইন করতে হবে, বুঝা গেছে? জি স্যার। ওকে, এটা কি ম্যাথ সবাই তুলছো? জি স্যার। আচ্ছা, তাড়াতাড়ি স্লাইড বানাইতে আসলে সলভ করার এটা পাই না, এই জন্য হাতেই করে দিচ্ছি। হ্যাঁ, পরের লেকচারেরটা ইয়েতে স্লাইডে দেওয়া আছে, ওইটা আমরা স্লাইড দেখে করতে হবে। জাস্ট লাস্ট ম্যাথটা দেখো। এখানে দেখো আমাকে কি বলছে, যে সিটি মাস স্ট্রিট, এখানে কিউ দেওয়া আছে, কিউ কত 15,000। এটা ডিজাইন প্রবলেম দিছে। Flow collating particles are produced and a column analysis indicates that an overflow rate, তার মানে SOR দেওয়া আছে 20
মিটার পার ডে উইল প্রডিউস স্যাটিসফ্যাক্টরি রিমুভাল অ্যাট এ ডেপথ অফ ডিটা ফিক্স করে দেওয়া আছে 3.5 মিটার। আচ্ছা এখন বলছে যে ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য রিকোয়ার্ড সেটলিং ট্যাঙ্ক। এখানে যেহেতু আমাকে সেটলিং ট্যাঙ্ক, তার মানে আমাকে কি বলছে, এটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের সাইজটাকে বের করতে বলছে। তার মধ্যে ডি অলরেডি গিভেন। আচ্ছা তো ডি গিভেন হলো আমাদের ইউজুয়াল ডি আসলে কত থাকে 2.5 থেকে 3 মিটার, বাট এটা এখানে 3.5 মিটারই বলে দিছে। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা 3.5 মিটারের জন্য আসলে আমরা দেখবো যে বাকি জিনিসগুলা স্যাটিসফ্যাক্টরি হচ্ছে কিনা। আচ্ছা এখানে জিনিসটা বলা উচিত যে এখানে দেখো এটা কিন্তু সরি এটা কিন্তু ফ্লোকুলেন্ট সেটলিং। কেন বলছে ফ্লোকুলেন্ট সেটলিং কখন বুঝবা, যদি তুমি এই টার্মটা দেখো কলাম অ্যানালাইসিস। কলাম অ্যানালাইসিস থাকলে কি বুঝবা এটা কোন ধরনের সেটলিং? স্যার ফ্লোকুলেন্ট। ফ্লোকুলেন্ট সেটলিং। আচ্ছা তাহলে দেখো আমাকে এসওআর দেওয়া আছে, কিউ দেওয়া আছে। তাহলে প্রথমে আমার আসলে কি লাগবে, ট্যাঙ্কের ভলিউমটা বের করে ফেলতে পারি না আমরা এখান থেকে? আমার আসলে উদ্দেশ্য কি বের করা, এল আর ডাব্লিউ এরিয়াটা বের বের করা। করে ফেলতে পারি। হ্যাঁ তাহলে আগে আমার এরিয়াটা বের করে ফেলতে পারি, এরিয়া থেকে আমি ভলিউম বের করতে পারবো। আচ্ছা তাহলে আমরা জানি কি এসওআর, এসওআর সমান কিউ বাই এ। কিউ বাই এ, কিউ বাই এ এস, এস দিয়ে সারফেস এরিয়া বুঝাইলাম। তাহলে আমার সারফেস এরিয়া এখানে কত হবে, কিউ বাই এসওআর। কিউ হয় যদি 15,000, এসওআর যদি হয় 20, তাহলে কত আসতেছে এখানে সারফেস এরিয়াটা 750 750 মিটার স্কয়ার। তাহলে 750 মিটার স্কোয়ার। হ্যাঁ আচ্ছা এখন দেখো 750 মিটার স্কোয়ার, তাহলে আমি ভলিউমটা কি বের করতে পারি না? এটা হলো আমার স্টেপ 1 গেল। তাহলে স্টেপ 2তে আমি এখন কি করব, ভলিউমটা বের করে নিলাম। ভলিউম কত হবে 750 ইন্টু 3.5, ক্লিয়ার? জি স্যার। ঠিক না? কত আসতেছে 2625 মিটার কিউব। আচ্ছা এটার পরের যে স্টেপটা, স্টেপ 3, তুমি ভলিউম বের করলা। আমার এখন কাজ কি, যে বাকি যে প্যারামিটারস গুলো আছে সেগুলো চেক দেওয়া। তাহলে প্রথমে আমি চেক দিলাম কি ডিটেনশন টাইম। দেখো ডিটেনশন টাইম কত হবে, ভলিউম বাই কিউ, ভি বাই বাই কিউ। কিউ 2625 ডিভাইডেড বাই 15,000, কত আসে না 0.175। 0.175। এটাকে আওয়ারে নিয়ে যেতে হবে, 24 দিয়ে গুণ দাও 4.2 আওয়ার। 4.2 আওয়ার। এবার আমরা চেক করে দেখি। দেখো আমাদের এটা কি ফ্লোকুলেন্ট, ফ্লোকুলেন্টের জন্য 4 থেকে 6, তাহলে আমার ডিটেনশন টাইম ঠিক আছে। রেঞ্জটা এখানে লিখলাম 4 to 6, তাহলে এখানে রিমার্কস দিলাম ওকে, ডিটেনশন টাইম ইজ ওকে। ঠিক আছে আচ্ছা ডিটেনশন টাইম যদি ওকে হয়, এখন আরেকটা কি আছে আমার, ডিটেনশন টাইম ওকে পাইছি, এসওআরও ওকে। আচ্ছা এসওআরটা কত ছিল 20 মিটার পার ডে, এটা আমি একটু চেক করে দেখি। এটা মিটার পার আওয়ারে নিয়ে যাও। কত আছে এটা 0.8333। 0 পয়েন্ট 0.8333।
ঠিক আছে 0.6 থেকে 1 এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এটাও ওকে, তাহলে আমি এসওআর ওকে পাইলাম, ডিটেনশন টাইম ওকে পাইলাম। এখন আমার যেটা করতে হবে, আমাকে লেন্থ আর উইডটাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি লেন্থ আর উইডথ বের করি, তাহলে ক্যালকুলেট স্টেপ 4 তুমি ডিমেনশন বের করবা। এখন দেখো আমার টোটাল ভলিউম আমি জানি, আমি ডেপথও জানি, সারফেস এরিয়াও জানি। স্যার এরিয়া থেকে বের করা যায়, এরিয়া হ্যাঁ, ইকুয়াল টু সারফেস এরিয়া থেকে বের করা যায়। দেখো আমাকে একটা এখানে একটা গাইডলাইন দেওয়া আছে, সেটা কি লেন্থ আর উইডথ এর রেশিও হবে কত 2:1 থেকে 4:1 দেওয়া আছে না। এটা তো বলা আছে যে লেন্থ বাই হবে 4/1, তাহলে আমি কি এটা লিখতে পারি L সমান 4W। তাহলে আমার ভলিউম ছিল কত, ভলিউম সমান L ইন্টু W ইন্টু D, এখানে 4W স্কোয়ার ইন্টু D। অথবা তুমি এটাও করতে পারো যে স্যার সারফেস এ এরিয়া ইকুয়াল টু এরিয়া এল থেকেও বের করতে পারো, তাহলে সুবিধা হবে আরো। দেখো এরিয়া সমান হবে লেন্থ ইন্টু উইডথ। এই এরিয়াটা আসলে কোন এরিয়া, সারফেস এরিয়া, ঠিক আছে। সারফেস এরিয়া আমরা কত পাইছিলাম 750, তাইলে 750 4W স্কোয়ার। তাহলে দেখো W স্কোয়ার সমান কত 750/4, ডাব্লিউটা কত আছে দেখো তো, স্যার 13.69। 13.69। এটা তো 12 মিটার থেকে বেশি হয়ে গেছে না, 12 থেকে বেশি হয়ে গেছে না। দেখো এখানে ডাব্লিউটা আমি ম্যাক্সিমাম আসতে পারবে 12 মিটার, তাহলে এটা 12 থেকে বেশি হয়ে গেছে। তাইলে আমাকে এখন কি করতে হবে, আমাকে এটা আমি ধরো ডিজাইন করতেছিলাম কিন্তু একটা ইউনিট দিয়ে, ঠিক না। এখন আমি কি করলাম, ইউনিটটাকে বাড়াই দিলাম, আমি টোটাল এরিয়াটাকে সেমই রাখলাম, ইউনিটটাকে বাড়াই দিলাম। তাহলে টোটাল এরিয়া কত ছিল 750, তাহলে এখন একটা এরিয়া কত হবে একটা ইউনিটের জন্য 375। 375। তাইলে আমরা এখানে পরের কেসে লিখতে পারি টেক 2 ইউনিটস। হ্যাঁ, তাহলে ইউনিট যদি আমরা দুইটা নিই, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এখানে আমরা S2 দিয়ে এভাবে ডিনোট করতে পারি, সেটা হবে 750/2 375। এই ক্ষেত্রে আবার সেম যদি বের করো 375 ইন্টু 4W স্কোয়ার, তাহলে দেখো আমার W আসতেছে আসলে 375/4। দেখো এরকম কত আসে 9.68। 9.68। তাইলে এটা যদি 9.68 হয়, সেই ক্ষেত্রে আমি L কত হবে 4 ইন্টু 9.68, ঠিক না। কত আছে 4 ইন্টু 9.6, 38.72 38.72, ঠিক আছে। তো তুমি চাইলে এটাকে রাউন্ডিং করে 10 মিটারও লিখতে পারো, তখন এটা হয়ে যাবে 40 মিটার। দেখো এই বোথ আর ওকে। তাহলে তুমি একটা একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কের তোমার ইউনিট কত হবে, এল হবে 40 মিটার, ডাব্লিউ হবে 10 মিটার, ডেপথ হবে 3.5 মিটার। এটা হলো এক ইউনিট, ঠিক আছে। তাহলে তোমার সেডিমেন্টেশন ট্যাঙ্কটা এরকম হবে, এই যে এরকম হবে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এক একটা 40 মিটার করে, ঠিক আছে। আর উইথ হলো 10 মিটার।
আচ্ছা এখানে একটা জিনিস চেক দেওয়া। স্যার আমি তো এরিয়া সেম রাখছি না, তাহলে দুইটা মিলে 40 হওয়া উচিত না? হুম, দুইটা মিলে তো 40 হওয়া উচিত না স্যার? আমি তো ক্যালকুলেশন করছি, আপনার এরিয়া সেম রাখছি তো 750। হ্যাঁ এরিয়া তো সেমই আছে। তুমি একটার জন্য দেখো, আমি তো এখান থেকে আসছি 375 তো একটার জন্য তুমি উইথ পাইছো 10 মিটার, এল পাইছো কত 40 এরিয়া মিটার। ভাগ করে নিছি স্যার এই জায়গায়। হ্যাঁ এরিয়া তো 2 ভাগ করে নিলাম, হ্যাঁ একটার জন্যই তো পাবো তাহলে। হ্যাঁ, এটা তো একটার জন্যই পাইছো, তো ঠিকই তো আছে, বুঝছো? এটা একটা ইউনিটের জন্য পাইছো। এরিয়া এটা হলো পার ট্যাঙ্ক, তোমার আসলে এখানে টোটাল এরিয়া 750, তো তুমি একটার জন্য হলো 375, তাহলে একটার জন্য 375, এই লেন্থটা দেখো, হিসাব করে দেখো 9.68 ইন্টু 38.72 গুণ করো, কত আসে? 375 আসে না? নাকি জি স্যার 9.68 ইন্টু 38.72 গুণ করলে কত আসে? 374.81। হ্যাঁ, এই মানে C75 আর কি, জি স্যার। বুঝছো? এটা তো তোমার মিনিমাম এরিয়া রিকোয়ার্ড, তুমি চাইলে এটাকে বাড়াইতে পারো, বাড়াইলে তো সমস্যা নাই, প্ল্যান এরিয়া যত বাড়াবা তত ভালো, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে এটাই হলো আমাদের ডিজাইন। এখানে একটা ডিজাইন চেক দেওয়া বাকি, সেটা হলো কি ভিএইচটা কত হবে এই ক্ষেত্রে? 40/t, টি কত ছিল? 4.2, 4.2। কত আসে? 9.52। 9.52। এখন দেখো 9.52 বলে, একটু কি বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 40 নিতে পারবো না, আমরা তাহলে 39 নিতে পারবো, ঠিক আছে? আমরা কত নিব? 39 দিয়ে করো তো কত আসে? স্যার 9.3। 39 দিয়ে করলে 9.3, আর যদি একদম 38.72 দিয়ে করো আসলে, তাহলে ওই 9ই আসবে, ঠিক আছে? 9.3 এটা অ্যাকসেপ্টেবল, তাহলে আমরা চাইলে 9.52 অ্যাকসেপ্টেবল, এটা সমস্যা নাই, জাস্ট 0.5 মিটার পার আওয়ার এদিক সেদিক, আরো ভালো মতো খেয়াল করি। হ্যাঁ, আমার লিমিট লাইট ফ্লো কুলেন্ট সাসপেনশনের জন্য কত বলছে? 9 মিটার পার আওয়ার এক্সিড করবে না, বাট হ্যাঁ এটা অ্যালাউ করা যায়, খুব একটা বেশি না। তাহলে তুমি এই যে এখন যে ডিজাইনটা পাইছো, সেটাই হলো তোমার ডিজাইন, যে তুমি 39 ধরে করতে পারো অথবা 40ও রাখতে পারো। বুঝা গেছে? বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে তোমাকে অ্যান্সার করার সময় বলতে হবে দুইটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক, মানে 2 ইউনিট সেডিমেন্টেশন ট্যাঙ্ক, ইচ L40 W10 D 3.5 মিটার, এভাবে লিখতে হবে। স্যার আর নামাজের সবগুলো, টাইম হয়ে গেছিল স্যার। হ্যাঁ স্যার বুঝি নাই। স্যার নামাজের টাইম হয়ে গেছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আরেকটা যে ম্যাথ আছে, সেম ডাটা দিয়ে তোমরা আসলে সার্কুলার ট্যাঙ্কের জন্য এটা বের করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবো। ওকে স্যার। ওকে।